ক্ষমতাবান মানুষরা ক্ষমতা দেওয়ার জায়গা থেকেই আসে। আমি সেই ক্ষমতাবান মানুষদের মধ্যে একজন। তুই ক্ষমতাবান মানুষ? তোকে দেখে তো তাই মনে হচ্ছে না। লোকটা হেসে বলল। কথাটা বলা মাত্রই 9mm এর দুটো বুলেট তার বুকের বাম পাশে ঢুকিয়ে দিলাম। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মুহূর্তের মধ্যেই লোকটা মারা গেল। পিস্তলে সাইলেন্সার লাগানো ছিল, যার ফলে গুলি করায় কোনো আওয়াজ কেউ শুনতে পায়নি। কারো চেহারায় লেখা থাকে না সে কতটা ডেঞ্জারাস। পরের দিন সকালে নতুন একটা বাসার সামনে এলাম। অনলাইন বাসা ভাড়া ওয়েবসাইটে দেখলাম বাসা ভাড়া দেওয়া হবে, তাই সময় নষ্ট না করে চলে এলাম। দেখে বোঝা যাচ্ছে এই বিল্ডিংয়ে অনেক মানুষ আছে। বেশিরভাগ মানুষ চাকরি করেন হয়তো, কারণ বিল্ডিংটি দেখে বোঝা যাচ্ছে অনেকটা ধনীদের থাকার জন্য একটা বাসা। বাইরে থেকে বাসাটা অনেক ভালো লাগছে, হয়তো ভিতরটা আরও ভালো হবে নিশ্চয়ই। কাকে চাই? গেটে থাকা দারোয়ান বলল, গতকাল রাতে এই বাসায় ওঠার জন্য আমি অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলাম। তোমাকে দেখে তো এ বাসায় থাকার জন্য সঠিক মনে হচ্ছে না। নিজের চেহারা দেখেছো কখনো? দয়া করে গেটটা খুললে আমি ভিতরে আসতে পারি। বাড়িওয়ালা তোমাকে আজকে তাড়িয়ে দেবে, মিলিয়ে নিও আমার কথা। তোমার মতো বন মানুষকে কেউ বাসা ভাড়া দেবে না, তা আবার এমন একটা যুগে। গেট খুলে দিয়ে বলল, আমার রুমের চাবিটা মনে হয় আপনার কাছে হবে হয়তো। অনলাইন সাইটে সেটাই লেখা আছে। মানে রেজিস্ট্রেশন করার পর আপনার থেকে চাবিটা নেওয়ার কথা বলা হয়েছিল। এ নাও, রুমে গিয়ে আগে সব ছড়িয়ে ছিটিয়ে রেখো না, কারণ তোমাকে আজকে বের করে দেবে। ওনার কথার কোনো উত্তর না দিয়ে বাসার মধ্যে ঢোকার জন্য সামনে এগোতে লাগলাম। লিফটের কাছে গিয়ে লিফটের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার রুমটা অনেকটা উপরে পড়েছে, পায়ে হেঁটে এত উপরে ওঠার ইচ্ছে নেই। লিফটটা আসার পর সেখানে ওঠার জন্য পা বাড়াতে যাব, তখনই একটা মেয়ে আমাকে ধাক্কা মেরে উঠে পড়ল। মেয়ে বলে কিছু বলতে পারলাম না। ছেলে হলে এতক্ষণে বুঝিয়ে দিতাম আমি কে। আমি উঠতে যাচ্ছিলাম, তখন মেয়েটা বলতে লাগলো, আপনি উঠবেন না? আপনাকে একদম বন মানুষ মনে হচ্ছে। মেয়েটার কথা শুনে আমি অবাক না হয়ে বলতে লাগলাম, তোমার সমস্যা থাকলে তুমি লিফট থেকে বেরিয়ে যেতে পারো। লিফটে উঠে পড়লাম। লিফট উপরে উঠতে লাগলো। আমার সমস্যা নাই, কিন্তু আপনাকে কেমন জানি দেখাচ্ছে। বন মানুষের থেকে কম নয় আপনি। নিজের শরীরে যত্ন নিতে শিখুন। মাথার চুল এলোমেলো, মুখে দাড়ি গোপ অনেক বড় হয়ে গেছে। এই চেহারার উপর আবার কালো একটা চশমা পরেছেন। লিফটটা থেমে গেল। তোমার ফ্ল্যাটে চলে এসেছে, নেমে যাও। আপনার কথা নামতে হবে? নামবো না, কি করবেন? মেয়েটার সাথে কোনো কথা না বলে আমি নিজেই বেরিয়ে গেলাম। বেশি কথা বলা আমার ভালো লাগে না, আর মেয়েদের সবথেকে বড় সমস্যা হচ্ছে বেশি কথা বলা। আর একবার শুরু হলে থামতে চায় না। মেয়েটা হয়তো অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি এভাবে নেমে যাব সেটা হয়তো আশা করেনি। মেয়েটার ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটটা হচ্ছে আমার, তাই সিঁড়ি দিয়ে হেঁটেই নিজের ফ্ল্যাটে গেলাম। রাতে ল্যাপটপ নিয়ে ছাদে বসে কাজ করছিলাম। ডার্ক ওয়েবে নিজের আইডিতে দেখলাম কেউ একটা মেসেজ করেছে। মেসেজটা রিপ্লাই দিয়ে বললাম, I can do that. Why? You are a killer. This is your work. Yes, but I don't take this kind of job. Sorry. But Bye, Mr. NK54. চ্যাট অফ করে দিয়ে ল্যাপটপের পাশ থেকে সিগারেটের প্যাকেটটা তুলে নিলাম আমি। একটা শলা ধরিয়ে দুটো কোষে টান মারি, তারপর আবার তাকাই ল্যাপটপের স্ক্রিনের দিকে। ডার্ক ওয়েব একটা সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, অনেকটা ফেসবুকের মতোই, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে সোশ্যাল কোনো কাজ হয় না, হয় সব সমাজ বিরোধী কার্যক্রম। পৃথিবী বিখ্যাত খুনি, সন্ত্রাসী, লুটেরা আর তাদের সাথে যোগাযোগ রক্ষাকারীদের জন্য স্পেশালভাবে তৈরি ডিপ ওয়েব ওয়েবসাইট এটা। এখানে প্রতিদিন শুধু ব্যবসা হয়, মানুষের জীবন কেনা বেচার ব্যবসা। সাধারণ মানুষ মনে করে যে তারা গুগলের কাছ থেকে যা খুশি তা পেতে পারে, কিন্তু এই ধারণা একদম ঠিক নয়। কারণ ইন্টারনেট জগতে অনেকটা আমাদের বাস্তব পৃথিবীর মতোই, যার বেশিরভাগ রূপ সাধারণ কেউ দেখতে পারে না। ইন্টারনেটে ডিপ ওয়েব বলে একটা জগৎ আছে, যেটা অনেকটা পৃথিবীর আন্ডারওয়ার্ল্ডের মতো। সাধারণ ব্রাউজার দিয়ে সেখানে প্রবেশ করা যায় না, বিশেষভাবে তৈরি ব্রাউজার ব্যবহার করে সেখানে প্রবেশ করতে হয়, আর তার জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে টাকা। পৃথিবীতে ঘটে যাওয়া শতকরা 90%
হাই প্রোফাইল অবৈধ কাজগুলো আগে এইসব ওয়েবের মাধ্যমেই প্ল্যান হয়। আর এটা একটা ক্রাইম বাজার। টাকার আদান প্রদান, কন্ট্রাক্ট দেওয়া নেওয়া হয়, সব হয় এখানে। আর এছাড়াও আরও যেসব কাজ হয় তা সম্পর্কে সাধারণ কেউ ভাবতেও পারে না। এবার আমার পরিচয়টা দেয়া যাক। আমি আবির, একজন মাফিয়া, বাংলাদেশের টপ মাফিয়াদের মধ্যে একজন, যে কেউ যখন তখন আমাকে ভাড়া করতে পারে না। প্রত্যেকটা কাজের জন্য আমার নিজস্ব রেট আছে, যা সবার পক্ষে খরচ করা সম্ভব নয়। তাই আমাকে শুধুমাত্র হাই প্রোফাইলের কাজের জন্যই ডাকা হয়। যেন তেন কাজ আমি হাতে নেই না। একটু আগে যার সাথে চ্যাট হলো তাকে আমি চিনি না, শুধু তার প্রোফাইল নাম জানি, NK54। শুধু একটা অ্যাকাউন্টের প্রোফাইল নেই। এই নামের পিছনের ব্যক্তিকে কেউ চেনে না, যেমন কেউ চেনে না আমার প্রোফাইলের মালিককে। কাউকে নিজের নাম ব্যবহার করতে দেওয়া হয় না, শুধু নিজ নামের অর্ধাংশ অক্ষর আর কিছু নম্বর। সিকিউরিটির জন্যই এটা করা হয়। আমার প্রোফাইল নেম যেমন ASK39। তখনই মনে হলো ছাদের দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ল্যাপটপের ডালাটা নামিয়ে দিলাম। কে ওখানে? দেখতে পেলাম সকালের সেই মেয়েটা দরজার ওপাশ থেকে বেরিয়ে আসছে। আপনি এত রাতে এখানে কি করছেন? মেয়েটা বলল। আমি এখানে কি করছি সেটা নিশ্চয়ই তোমাকে বলবো না। তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো। আমিও নিশ্চয়ই আপনাকে কিছু বলবো না। কোনো কথা না বাড়িয়ে ল্যাপটপটা হাতে নিয়ে নিজের রুমে চলে আসলাম। ল্যাপটপ অন করে আবার ডার্ক ওয়েবে নিজের আইডিতে ঢুকে পড়লাম। সেখানে FJ423 থেকে একটা মেসেজ এসেছে। তার সাথে কথা বলতে লাগলাম কিছুক্ষণ। একটা ছবি পাঠিয়ে দিল, সাথে ঠিকানা। ছবিটা কোনো মন্ত্রীর ছেলে, তাকে মেরে ফেলতে হবে। ঠিকানাটা বাংলাদেশি বলে রাজি হয়ে গেলাম। So deal. ইয়াপ, ডেল, I'll do it. Thanks. I am transferring the amount. ওকে। আমার সুইস ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করলাম দ্রুত। লোকটার থেকে আবার মেসেজ আসলো। Done. Full $5 million. সুইস ব্যাংকের অ্যাকাউন্টে দেখলাম $50 লক্ষ যোগ হয়েছে। ওকে, গট ইট। Best of luck. ইয়া। ল্যাপটপের ডালাটা নামিয়ে দিয়ে বিছানায় ঘুমাতে গেলাম। কালকেই মিশন ডান করতে হবে। একটা কাজ বেশি সময় ঝুলিয়ে রাখতে ভালো লাগে না। যত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে ততই মজা। মাথা চিন্তামুক্ত থাকবে। নিলয়কে মেইল করে মন্ত্রীর ছেলের ছবি আর ঠিকানাটা পাঠিয়ে দিলাম। সাথে লিখে দিলাম আজকের মধ্যেই কাজটা সম্পূর্ণ করতে হবে। তারপর বিকেলে একটু ছাদে ঘুরে ঘুরে হাওয়া খাচ্ছিলাম। তখন ছাদে প্রবেশ করলো কালকের সেই মেয়েটা। মেয়েটাকে দেখলেই এক প্রকার রাগ চলে আসে, তাই তাকে রেখে ছাদ থেকে নেমে যেতে চাইলাম। চলে যাচ্ছেন যে? তোমার সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করার ইচ্ছা আমার নাই। পিছনে না তাকিয়েই কথাটা বললাম। আমি বুঝি না, আমাকে দেখলে আপনি এমন করেন কেন বলেন তো? যখন আপনার সামনে আসি তখনই আপনি চলে যান, কিন্তু কারণটা কি? আচ্ছা, তোমার কাজটাই কি ফালতু কথা বলা? আপনি যদি সেটা ভাবেন তো সেটাই। আমি বাড়িওয়ালার মেয়ে, সো সেই হিসেবে আপনাকে কয়েকটা প্রশ্ন করতেই পারি। কখনো না, কারণ রেজিস্ট্রেশন করেই বাসা ভাড়া নিয়েছি। মেয়েটিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছাদ থেকে নেমে পড়লাম। সোজা চলে গেলাম সেলুনে। একদম একজন যুবকের মতো হয়ে গেলাম। চুল দাড়ি গোফ কাটিয়ে ফেললাম। একটা হেয়ার স্টাইলও করলাম। দাড়িগুলো ছোট করে ফেললাম, তবে থুতনিতে থাকা দাড়িগুলো একটু বড় বড় এবং গোফটাও একটু বড় রাখলাম। দেখতে বেশ ভালোই লাগছে। নিজেকে কেন যেন হিরো হিরো মনে হচ্ছে। সেলুন থেকে সন্ধ্যার সময় বাসায় ফিরলাম। গোসলটা করে তারপর রান্নায় ঢুকে পড়লাম। আমাদের মতো ছেলেদের একটাই সমস্যা, হয় রান্না করে খাও, নয়তো বাইরে থেকে খাবার কিনে এনে খাও। তবে সবসময় বাইরের খাবার শরীরের জন্য ক্ষতিকর, তাই নিজেই রান্না করে খাই। আর রান্নাঘরে ডিমবাজি করার জন্য ডিমটা ভেঙে ছোট একটা বাটিতে রাখলাম। তখনই কলিং বেলটা বেজে উঠল। এই অসময়ে আবার কে আসলো? তারপর হাত ধুয়ে দরজাটা খুলে দিলাম। দেখতে পেলাম সেই মেয়েটি এসেছে। আমি খালি গায়ে ছিলাম, পরনে শুধু একটা 3 কোয়ার্টার, সারা শরীরে ট্যাটু করা। খালি গায়ে থাকার কারণে সবটাই দেখা যাচ্ছে, তাছাড়া জিম করা শরীর। মেয়েটি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবছে বন মানুষটা আবার এভাবে মানুষ হলো কিভাবে। মেয়েটির মুখের সামনে তুড়ি বাজালাম। সঙ্গে সঙ্গে মেয়েটি বলতে শুরু করলো,
যাক, অবশেষে বন মানুষটা মানুষ হলো। এটা ধরুন, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। আপনি বাইরে ছিলেন, তাই আম্মু ভেবেছিল আপনি রান্না করেননি। নিজেই নিজের আম্মু হয়ে গেলে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে এটাই বলতে চাইছি যে খাবারটা যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। কথাটা বলেই দরজা বন্ধ করে দিলাম। বেটি দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে বলতে লাগলো, আপনার জন্য খাবারটা এনেছিলাম, কিন্তু আপনি এটা নেবেন না। হয়তো দরজা লাগানো দেখে বুঝতে পারোনি। কথাটা বলেই আমি রান্নাঘরে চলে এলাম। ওপাশ থেকে মেয়েটি একটু জোরে জোরেই কথা বলছিল। খাবারটা হয়তো আম্মু পাঠায়নি, তাতে কি হয়েছে? আপনার কথা ভেবেই খাবারগুলো এনেছিলাম। খাবারটা নিলে খুশি হতাম। একই কথা মেয়েটি চিৎকার করে বারবার বলতে লাগলো। আমার কোনো উত্তর না পেয়ে দরজায় লাথি মারতে লাগলো। দরজায় লাথি মেরে লাভ নাই, ওটা তোমার বাপের টাকাতেই বানানো। একটু চেঁচিয়ে বললাম। দরজায় আরেকটি ঝুম করে আওয়াজ হলো। তারপরে আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। বুঝলাম যে মেয়েটি চলে গিয়েছে। বুঝি না এই মেয়েটি বারবার আমার সামনে কেন আসে। অতঃপর রান্নাটা শেষ করে রাতের খাবার শেষ করে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে ল্যাপটপটা হাতে নিয়ে ছাদের দরজার সামনে চলে এলাম। দরজায় দেখছি তালা লাগানো। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। দরজায় কে তালা লাগালো? যতদূর জানি ছাদের দরজায় তালা লাগানো হয় না, সেটা দিনে হোক বা রাতে। এই জন্যই এই বাসায় উঠেছি। বাড়িওয়ালার ফ্ল্যাটের দরজায় গিয়ে কলিং বেল বাজাতে লাগলাম। একটু পর ওই মেয়েটা এসে দরজা খুলে দিল। কি চাই? আপাতত তেমন কিছুই চাইছি না, ছাদের চাবিটা দিলেই হবে। ছাদে চাবি দিতে পারবো না। কেন? দিতে পারবো না তো দিতে পারবো না। আজকে রাতে ছাদ বন্ধ থাকবে। কারণটা জানতে পারি? কারণ আপনাকে বলতে বাধ্য নই। আপনি এখন যেতে পারেন। বাসা ভাড়া নেওয়ার সময় কখনো বলা হয়নি যে কখনো ছাদ বন্ধ থাকবে। তখন বলা হয়নি, তবে এখন বলছি আপনি যেতে পারবেন। কথাটা বলেই মেয়েটি দরজা বন্ধ করে দিল। বুঝলাম না মেয়েটি এমন কেন করছে, তবে এইটুকু বুঝলাম যে মেয়েটি খুব রেগে আছে আমার ওপর। সে খুব ভালো করেই জানে আমি রাতে ছাদে যাব, আর তাই সেই ইচ্ছে করেই ছাদে তালা মেরে রেখেছে। অত কিছু না ভেবে নিজের রুমে চলে আসলাম। হ্যালো নিলয়, কই তুই? নিলয়কে কল করে বললাম, এই তো বাসাতেই আছি। কাজটা যেন রাতের মধ্যেই হয়ে যায়। এইসব নিয়ে তুই চিন্তা করিস না, আমাদের লোক ওই ঠিকানায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি। কালকে ইউনিভার্সিটিতে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। পরের দিন একটা কার চালিয়ে ইউনিভার্সিটির সামনে চলে এলাম। কারটা পার্কিং করে ইউনিভার্সিটির মধ্যে ঢুকে পড়লাম। হয়তো এখনও নিলয় আসেনি, তাই ওর জন্য মাঠে অপেক্ষা করতে লাগলাম। তখন কয়েকটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছে সিনিয়র ব্যাচের। কি হিরু, নতুন নাকি? দেখে তো তাই মনে হচ্ছে, সাথে দনির ছেলেও মনে হচ্ছে। একটা ছেলে বলল। ইউনিভার্সিটির সকলে মাঠের মধ্যে আমাদের দিকে তাকিয়ে আছে। বুঝলাম না কেন। দেখে যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? আরেকটি ছেলে আমার শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, সিনিয়রদের সম্মান দিতে শিখিসনি? সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? সেটা আমি অবশ্যই জানি, তবে সিনিয়রের মতো সিনিয়র হতে হবে আগে। কলারটা ছেড়ে দিলে ভালো হয়। ধরেছি আমার ইচ্ছায়, এবং ছাড়বো আমার ইচ্ছাতে। ভেবে বলছেন তো? তোর কলার ধরাতে ভাবাভাবির কি আছে রে? বেশি কথা বললে এখানে মেরে রেখে দেব। ছেলেটার কথা শুনে মাথায় রাগ উঠে গেল। ভাবছি ছেলেটাকে এখানেই মেরে ফেলবো। না, কিন্তু সেটা করতে ইচ্ছে করছে না, তাই বোঝাতে লাগলাম। ইউনিভার্সিটিতে আজ প্রথম এসেছি, তাই কোনো ঝামেলা করতে চাইছি না। ভালোভাবেই বলছি, কলারটা ছেড়ে দিলে ভালো হয়। ছাড়বো না, কি করবি? তখন একটা মেয়ে এসে ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মেয়েটি আমার বাড়িওয়ালার সেই মেয়ে। আই রকি, উনি আমাদের বাসায় ভাড়াটিয়া। ওকে এভাবে কেন ধরেছিস? মেয়েটি বলল। নতুন এসেছে, তাই একটু ক্লাস নিচ্ছিলাম। তোরা যা এখান থেকে, আমি ওকে দেখছি। নেহা বলল বলে আজকের মতো ছেড়ে দিলাম। পরবর্তী সময় সিনিয়রদের সম্মান দিয়ে চলবি, আশা করি। ছেলেগুলো চলে গেল। বুঝলাম মেয়েটার নাম নেহা। হয়তো ছেলেগুলো ওর আগে থেকেই চেনা। মেয়েটি কিছু একটা বলতে যাবে, কিন্তু সুযোগ না দিয়ে সেখান থেকে হাঁটা ধরলাম। আপনাকে বাঁচিয়ে দিলাম, অন্তত ধন্যবাদ তো দিতে পারেন। নিজেকে বাঁচানোর জন্য যথেষ্ট শক্তি আমার শরীরে আছে।
হাঁটা না থামিয়ে বলতে লাগলাম, কেমন শক্তি আছে দেখতেই তো পেলাম। আমি না আসলে ওরা আপনাকে এতক্ষণে মেরে হাসপাতালে পাঠিয়ে দিত। এইটা তোমার ভুল ধারণা মাত্র। আর কিছু না বলে গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে নিলয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। ছেলেটা সবসময় লেট। যাক, অবশেষে ছেলেটা আসলো। কালকের মিশনের কি হলো? কাজ হয়ে গেছে, তুই কোনো চিন্তা করিস না। কোনো প্রমাণও রেখে আসা হয়নি। ছেলেটিকে মেরে তার পেট কেটে এবং শরীরে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছি। ভালো হয়েছে, চল এখন ক্লাসের দিকে যাওয়া যাক। যত তাড়াতাড়ি সম্ভব ইউনিভার্সিটি আমাদের দখলে নিয়ে আসতে হবে। এখানে যতগুলো ছেলে আছে সবগুলোকে আমাদের দলে নিয়ে আসতে হবে, তাহলেই হবে আসল মজা। কথাগুলো বলতে বলতে ক্লাসের সামনে চলে এলাম। স্যার ক্লাস নিচ্ছিল। স্যার আসতে পারি? স্যার আমাদের দিকে ঘুরে চশমায় হাত দিয়ে বলতে লাগলেন, তোমাদের দেখে তো নতুন মনে হচ্ছে, তা প্রথম দিনই এত লেট? আসলে স্যার, থাক থাক, বাহানা বানাতে হবে না। এসব কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। প্রথম দিন বলে কিছু বললাম না, পরের বার ক্ষমা করব না। ভিতরে আসো। আমি আর নিলয় ভিতরে ঢুকে একটা বেঞ্চে বসে পড়লাম। দেখলাম ক্লাসের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, জানি না কেন। সবাই এদিকে মনোযোগ দাও, স্যার বললেন। সবাই ক্লাসে মনোযোগ দিল। ক্লাস অবশ্য মনোযোগ হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এসব ক্লাস অনেক আগেই পার করে এসেছি। এখন শুধু ক্লাস হবে মাফিয়া নিয়ে। পুরো বাংলাদেশে শুধু একটাই মাফিয়া দল থাকবে, আর সেটা হবে একমাত্র আমাদের দল। পরের দিন আমি ইউনিভার্সিটিতে আসতে একটু লেট করে ফেলি। নিলয় আমার জন্য অনেক আগে থেকেই অপেক্ষা করছিল। গেট দিয়ে ঢোকার পর দেখলাম মাঠের মধ্যে কারা যেন মারামারি করছে। সেদিকে এগিয়ে যেতে লাগলাম। দেখলাম নিলয়, রকি এবং ওর ছেলেদেরকে ধরে ঠিকঠাক মতো মারতেছে। পাশে দাঁড়িয়ে ইউনিভার্সিটির অনেকেই দেখছিল। নেহাও ছিল তাদের মধ্যে। পাশে আর একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সম্রাট দাঁড়িয়ে মারামারি দেখছে। সম্রাট আমাদের আর একজন বন্ধু। আমিও গিয়ে দাঁড়িয়ে ওদের মারামারি দেখতে লাগলাম। নিলয় একাই সবাইকে মেরে মাটিতে শুইয়ে দিচ্ছে, আর অন্যদিকে সম্রাট সেটা দেখে নিলয়কে বাহবা দিয়ে হাতে তালি দিচ্ছে। হঠাৎ রকি এসে নিলয়ের নাকের ওপর একটা ঘুষি মেরে দেয়। আমি সেটা দেখে দৌড়ে ওদের দিকে এগিয়ে যেতে লাগলাম। এই রকি, তুই এইটা কি করলি? নিলয়কে মারলি? ওই দিকে দেখ, আবির আসছে। এবার তো তুই মরলি। তোকে তো কেউ বাঁচাতে পারলো না। কাঁধ থেকে ব্যাগটা ছুড়ে দিলাম সম্রাটের দিকে, আর আমি এগিয়ে গিয়ে রকিকে মারতে লাগলাম। রকিকে ইচ্ছে মতো চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারতে লাগলাম। মাটিতে ফেলে দিয়ে শরীরের উপর একের পর এক লাথি মারতে লাগলাম। রকির একটা ছেলেও আমার দিকে এগোনোর সাহস দেখালো না। তারা ভয় পেয়ে পালিয়ে গেল। আমার বেস্ট ফ্রেন্ডকে মেরেছিস? হ্যাঁ, সাহস হয় কি করে তোর? তোকে তো আজ মেরেই ফেলবো। নিলয় আমাকে পিছন থেকে জড়িয়ে রাকিবকে সরিয়ে নিয়ে বলল, ছেড়ে দে ভাই, অনেক হয়েছে। এভাবে মারলে মরে যাবে। কিভাবে ছেড়ে দেব? ও তোর গায়ে হাত তুলেছে, ওর এত সাহস হয় কি করে? তখন এগিয়ে গিয়ে রকিকে আরেকটা লাথি মারলাম। ভাই শান্ত হয়ে যা। এবারের মতো তোকে ছেড়ে দিলাম। পরবর্তী সময়ে এমন সাহস দেখালে বাঁচবি না, বলে দিলাম। রকির উদ্দেশ্যে বললাম, দোষটা তোর বন্ধু করেছে, আমি না। আগে গায়ে হাত ও তুলেছে তোর বন্ধু। আমার বন্ধু যেটাই করুক সেটা আমার কাছে সঠিক। তোকে এবারের মতো সাবধান করে দিলাম। আজকের জন্য আর ক্লাস করতে ইচ্ছে করছে না। আমি, নিলয় আর সম্রাট তিনজন মিলে ইউনিভার্সিটি থেকে চলে আসলাম। আজকে যেভাবে ওরা মাইর খাইছে, মনে হয় না আমাদের উপর আর কোনো কথা বলবে। এরা ইউনিভার্সিটির স্টুডেন্ট, খুব সহজে এরা হার মানবে না। নিশ্চয়ই পরে কিছু করতে চাইবে। সেটা পরে সামনে নেওয়া যাবে। সম্রাট, তোকে না বলেছিলাম ইউনিভার্সিটির সকল ছেলেদের ডিটেলস আনতে? সকলের আনিনি, তবে যাদেরটা আনার দরকার তাদেরটা নিয়ে আসছি। রকি এখানকার টপ, এর আন্ডারেই সবাই কাজ করে। কারণ রকি হচ্ছে এখানকার মন্ত্রীর ছেলে, আর ওর চাচা হচ্ছে কমিশনার। ফলে যতই ক্রাইম করুক বেঁচে যায়। সেজন্য ইউনিভার্সিটির কেউ ওকে কিছু বলতে পারে না, ভয়ে ওর কথায় চলে। এসব নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। পুলিশকে বুড়ো আঙুল দেখানো খুব সহজ। আচ্ছা, আমি এখন বাসায় যাচ্ছি, কালকে দেখা হবে। ওদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা খাবার খেয়ে ল্যাপটপটা হাতে নিয়ে ছাদে গেলাম। ছাদে দরজা খোলাই ছিল, কিন্তু অবাক করার বিষয় হলো
সেখানে আগে থেকেই নেহা উপস্থিত ছিল। সেজন্য ছাদ থেকে নেমে আসতে যাচ্ছিলাম, তখন নেহা বলে ওঠে, আমার থেকে সব সময় দূরে দূরে কেন থাকেন? আমি কি আপনাকে বিরক্ত করি নাকি? হুম হুম। সেটা নয়, কিন্তু তুমি যথেষ্ট বেশি কথা বলো, আর সেটা আমার একদমই পছন্দ নয়। পিছনে তাকিয়ে বললাম, ও আচ্ছা, আসলে আমার বেশি কথা বলতে ভালো লাগে, তবে সেটা কোনো নির্দিষ্ট মানুষের সাথে। এমনিতে আমি কম কথা বলি, এর জন্য অনেকে আমায় বোবাও বলে। তোমাকে যে বোবা বলবে সে নিশ্চয়ই পাবনা ফেরত হবে, কারণ তুমি মোটেও কম কথা বলো না। নেহার দিকে এগিয়ে আসলাম। আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারেননি। অবশ্যই বুঝতে পেরেছি, কোনো নির্দিষ্ট মানুষ ছাড়া বেশি কথা বলো না। আমার মনে হয় না আমি তোমার বিশেষ বা নির্দিষ্ট কোনো মানুষ, কারণ তোমার সাথে আমার পরিচয়টা তেমন হয়নি। তাই এটাই বলতে হয় তুমি সবার সাথেই বেশি কথা বলো, আর তোমাকে যারা বোবা বলে তারা নিশ্চয়ই পাগল হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি বেশি কথা বলি? তোমার কথা বলা দেখে তো তাই মনে হচ্ছে। আমি মোটেও বেশি কথা বলি না, আপনার সাথে একটু বেশি কথা বলি, এই আর কি। আমার সাথে বেশি কথা বলার কারণটা কি জানতে পারি? তেমন কোনো দরকার নেই, তবে আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আচ্ছা, এসব বাদ দিন, আপনাকে কয়েকটা প্রশ্ন করি, আপনি সেগুলোর সঠিক উত্তর দিন। তোমার প্রশ্ন শুনে উত্তর দিতে মোটেও ইচ্ছে করছে না, সো প্রশ্ন করা থেকে বিরত থাকো। আমি অবশ্যই প্রশ্ন করব, আর আপনি সেগুলোর উত্তর দিবেন। আমি মোটেও বাধ্য নই, সো তুমি আমাকে জোর করতে পারো না। নেহা আমার দিকে এগিয়ে এসে আমার দুই বাহু শক্ত করে ধরে বলে, আপনি যদি আমার প্রশ্নগুলো শুনে উত্তর না দেন তো আমি আপনাকে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেব। সাঁতার জানা মানুষকে সমুদ্রের ভয় দেখাচ্ছ? মানে মানে কি বলতে চাচ্ছেন আপনি? ওসব তুমি বুঝবে না, অনেক রাত হয়ে গিয়েছে, তোমার নিচে যাওয়া উচিত হবে। আপনি এত হেয়ালি করে কথা কেন বলেন? এটা কি আপনার জন্মগত সমস্যা? এটা যদি আমার জন্মগত সমস্যা হয় তাহলে নিশ্চয়ই বেশি কথা বলাও তোমার জন্মগত সমস্যা হবে। নেহা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, বাহু দুটো আর শক্ত করে চেপে ধরে। বুঝলাম মেয়েটা প্রচণ্ড রেগে আছে, কিন্তু রেগে গেলে তাতে আমার কি? কেন জানি মনটা ভালো লাগছে না, সেই জন্য মেয়েটির বকর বকর শুনেই যাচ্ছি। মেয়েটির বকর বকর অবশ্য খারাপ লাগছে না, কারণ কিছুক্ষণ পরপর দুটো কথা বলে ওকে রাগিয়ে দেওয়া যাচ্ছে। অবশ্য মেয়েটি রাগলে বেশ সুন্দর লাগে। নেহা আমার বাহু দুটো থেকে হাত সরিয়ে নিয়ে একটু দূরে গিয়ে উল্টো পাশ হয়ে দাঁড়ালো। আচ্ছা, আপনি আপনার বন্ধু নিলয়কে অনেকটা ভালোবাসেন, তাই না? নেহা আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, অনেকটা। পৃথিবীতে একমাত্র ওকেই আমি সবচেয়ে ভালোবাসি এবং বিশ্বাসও করি। ওর জন্য নিজের জীবন দিতেও পরোয়া করব না, আর তেমনটা আমার বেলায়ও নিলয়ও করবে, সেটা আমি জানি। ও ভালো। আসলে সকালে মারামারি দেখে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো আপনাদের বন্ধুত্বটা কেমন। আচ্ছা, আপনাদের পরিচয় কবে থেকে? কয়েক বছর আগে থেকে। আপনার বাবা মা কোথায় থাকে? এ কি, তুমি তো দেখি প্রশ্ন করেই যাচ্ছ। প্রশ্ন করা থেকে বিরত থাকো, এসব আমার মোটেও ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, করব না। আমি তো মাত্র কয়েকটা প্রশ্ন করলাম। আপনাকে যখন পুলিশ কোনো কেসের জন্য ধরবে তখন বুঝবেন মজা, প্রশ্ন কাকে বলে। তুমি আবারও সাঁতার জানা মানুষকে সমুদ্রের ভয় দেখাচ্ছ। এসব না করে নিজের রুমে গিয়ে ঘুমাও। সেটাই আমার জন্য বেটার হবে, কারণ আপনার হেয়ালি করে কথা বলার ধরন মোটেও ভালো লাগছে না। মাথা একদম ব্যথা করছে। রুমে গিয়ে একটা ছোট বড় লম্বা একটা ঘুম দেই। নেহা ছাদ থেকে চলে গেল। আমি ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবের জগতে ঢুকে পড়লাম। মিস্টার FJ432কে টেক্সট করলাম, মিশন ডান। থ্যাংক ইউ অ্যান্ড বাই। ইয়া বাই। ডার্ক ওয়েব থেকে বেরিয়ে গেলাম। তারপর ল্যাপটপে একটা ভূতের মুভি প্লে করলাম। রাতে ছাদে বসে ভূতের মুভি দেখার মজাটাই অন্যরকম। তাছাড়া সেটা যদি হয় থ্রিলার কোনো কাহিনী তাহলে তো জমেই গেল। তার পরের দিন গাড়ি ড্রাইভ করে ভার্সিটিতে চলে গেলাম। গাড়িটা পার্ক করে নামতেই পুলিশ আমাকে ঘিরে ফেলল। বুঝলাম না কেন,
তারা কি বুঝতে পেরেছে আমি মিস্টার ASK39? পর্দার আড়ালে থেকে এতগুলো খুন করে এসেছি। তাছাড়া শহরে মাফিয়া টিম তৈরি করছি, তারা কি সব জেনে গিয়েছে? কিন্তু তারা কিভাবে বুঝতে পারলো যে মিস্টার ASK39 আমি? এটা একদমই অসম্ভব। পুলিশ আমার চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে থাকা রাইফেল সেগুলো আমার দিকে তাক করে রেখেছে। দৌড়ে যে পালিয়ে যাব সেটারও উপায় নেই। কিছুক্ষণের মধ্যে ভার্সিটির অনেকেই ভিড় জমাতে লাগলো। আবির, ইউ আর আন্ডার অ্যারেস্ট। একজন পুলিশ অফিসার আমাকে বলল। বাট হোয়াই? উপরে 2 হাত তুলে বললাম, গতকাল তুই মুন্সি ছেলেকে মেরেছিস, তাও অকারণে। সেজন্য তোকে গ্রেপ্তার করা হচ্ছে। তোর বন্ধু নীলয়কে গ্রেপ্তার করা হয়েছে, সে আমাদের গাড়িতে আছে। ও আচ্ছা, এই ব্যাপার। আমি আরও কি না কি ভেবে নিয়েছিলাম। একটু হেসে বললাম। একজন পুলিশ এসে আমার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। একজন মন্ত্রীর ছেলে এবং কমিশনারের বাতিজার গায়ে হাত দেওয়ার মজাটা থানায় গেলেই বুঝবে। আপনি সাঁতার জানা মানুষকে সমুদ্রে ফেলে দেওয়ার ভয় দেখাচ্ছেন? সম্রাট এসে বলল। কি বলতে চাইছো তুমি? তেমন কিছু না। ও বলতে চাইছে আমাকে জলদি থানায় নিয়ে যান এবং আপনার চাকরি খোয়ান। তোর এই হেয়ালি করে কথা বলা থানায় গেলেই কমে যাবে। পুলিশের ডান্ডা বাড়ি খেলে সব ভুলে যাবে। আমি তো সেটাই চাচ্ছি। জলদি চলুন, দেখি আপনার পুলিশ কমিশনার আমাকে কি করতে পারে। কয়েকজন পুলিশ আমাকে ধাক্কা মেরে গাড়িতে তুলে দেয়। দেখলাম নীলয়ও বসে আছে। আমাদের পাশে 2 জন পুলিশ বসে পড়ল। আমি একটু আরাম করে বসে নিলাম, পা দুটো ছড়িয়ে দিলাম। আমার এমন কাণ্ড দেখে একজন পুলিশ বলতে লাগলো, খুব বড় মাস্তান হয়ে গেছিস মনে হচ্ছে। থানায় চল, সব ভুলে যাবি। মাস্তানি বুট মাথা থেকে ফেলে দেব। তোদের মতো এমন পুলিশকে আমি ঘৃণা করি, শুধু একটু ভয় করি না। তোদের মতো পুলিশের পকেটে 100 টাকা দিলেই তোরা শান্ত। তা তোদের কমিশনারকে কত দিতে হবে? হ্যাঁ? আমার বিপরীতে বসে থাকা একজন পুলিশ তার রাইফেল দিয়ে আমার ঠোঁটে আঘাত করলো। সাথে সাথে রক্ত পড়তে লাগলো ঠোঁট দিয়ে। নীলয় পুলিশকে মারতে যাবে, কিন্তু আমি ওকে বারণ করলাম। যা হবার থানায় হবে, গাড়িতে কোনো গন্ডগোল করা যাবে না। আমাকে রাইফেলের 1 আঘাত করার জন্য তোকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে, মনে রাখিস। পুলিশের কটেজে থেকেও সাহসের কথা বলছিস, তোর কলিজাসে বলতে হবে। সামনে ড্রাইভারের পাশের সিটে বসে থাকা পুলিশ অফিসার বললেন, তোকে কত টাকা দিতে হবে? কত দিলে আমাদের দলে কাজ করবি? আমাকে টাকার গরম দেখাস? থানায় চল, সব মজা বুঝতে পারবি। একটু পর থানার সামনে গাড়িটা পার্ক করা হলো। তারপর আমাদের 2 জনকে ওরা টেনে গাড়ি থেকে নামালো। 2 জনকে ধাক্কা মারতে মারতে থানার মধ্যে ঢোকালো। দেখলাম একজন পুলিশ অফিসার উল্টো দিকে মুখ করে বসে আছে। হয়তো ইনি কমিশনার মাহবুব সাহেব। স্যার, ধরে নিয়ে এসেছি ওদের 2 জনকে। একজন পুলিশ বলল। লোকটা আমাদের দিকে ঘুরতেই তাকে চিনে ফেললাম। হ্যাঁ, ইনি মাহবুব সাহেব। আমি তাকে দেখে যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছেন তিনি আমাকে দেখে। তুই কিভাবে, কোথা থেকে আসলি হঠাৎ করে? তুই কিভাবে ভার্সিটিতে পড়িস? তুই তো... উত্তেজিত হয়ে বললেন মাহবুব সাহেব। আগে শান্ত হন, কেউ ওনাকে 1 গ্লাস পানি এনে দে রে, নয়তো পানি শূন্যতায় মারা যাবে। আমার প্রশ্নগুলোর উত্তর দে। টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে পানি খেয়ে বললেন, শান্ত হন। আমাকে ধরে আনার মানেটা কি? হ্যাঁ, এমন মারামারি তো দেশের প্রতিনিয়তই হচ্ছে। কই, তাদের তো ধরছেন না। আপনার ভাতিজাকে মেরেছি বলেই কি ধরে এনেছেন? যদি সেটা করে থাকেন তো ভুল করেছেন আপনি। আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই এ ভার্সিটিতে কি করছিস? তোর তো আমেরিকা থাকার কথা। আমেরিকা থেকে কিছুদিন আগেই ফিরে এসেছি। ভাবতেছি বাংলাদেশের চিত্রটা পাল্টে দেব। ভার্সিটিতে কি করছি সেটা নিশ্চয়ই আপনাকে বলবো না। ভার্সিটির প্রিন্সিপাল যদি তোর আসল পরিচয় জানতে পারে, তাহলে তোকে ভার্সিটি থেকে তাড়িয়ে দিবে। মাহবুব সাহেব চেঁচিয়ে বললেন, আপনি সাঁতার জানা মানুষকে সমুদ্রে ফেলে দেওয়ার ভয় দেখাচ্ছেন? এসবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। সেদিন হয়তো বেঁচে গিয়েছিলি, কিন্তু আজকে বাঁচতে পারবি না। শয়তানটাকে জেলের মধ্যে ঢোকা। আজকে ওকে বুঝিয়ে দেব মাহবুব সাহেব কি জিনিস। কয়েকজন পুলিশ আমাকে জেলের মধ্যে ঢোকানোর জন্য
আমার কাছে আসতেই ওদেরকে মেরে মাটিতে শুইয়ে দিলাম। অন্য সব পুলিশ এগিয়ে আসতে চাইলেও তাদের একই অবস্থা করলাম। মাহবুব সাহেব আমার দিকে তার পিস্তল তাক করলেন। নিজের জায়গা থেকে একটু নড়ছিস তো গুলি করে দেব। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। কলটা উঠান, আপনার বাপ ফোন করেছে। নিলয় বলল। কল রিসিভ করে এপাশ থেকে মাহবুব সাহেব শুধু ইয়েস স্যার এবং এখনই করছি স্যার ভাষাটাই শুধু ইউজ করলো। একটু পর তিনি টেলিফোনটা নিচে রেখে দিল। তার চোখ দেখে বোঝা যাচ্ছে তিনি অনেক ঘাবড়ে আছে। সত্যি করে বলতো, তুই কি সেই আবির এখনো আছিস নাকি বদলে গেছিস? দেখে তো মনে হচ্ছে বদলে গেছিস। কোনো পাওয়ার নিশ্চয়ই আছে তোর, না হলে উপর থেকে ফোন করে তোকে ছেড়ে দিতে বলতো না। মাহবুব সাহেব উত্তেজিত হয়ে বললেন, একদম ঠিক ধরেছেন, একটা মাফিয়া টিম তৈরি করতেছি, যেই টিম বাংলাদেশকে ভিন্ন একটা রূপ দেবে। সবার মস্তিষ্কের মধ্যে সেই টিম বাস করবে। মানে কি বলতে চাইছিস তুই? সেটা এখন বলতে পারছি না, কিন্তু রাতে নিশ্চয়ই বলবো। এখন যাচ্ছি, রাতে দেখা হচ্ছে। কথাটা বলেই নিলয় আর আমি হাঁটা ধরলাম। কি বলতে চাইছিস তুই? হেয়ালেই করে কেন কথা বলছিস? পিছন থেকে মাহবুব সাহেব বললেন, সেটা না হয় রাতেই বলবো। রাত প্রায় তখন 10টা বাজে। কমিশনার মাহবুব সাহেব নিজের মতো করে গাড়ি চালিয়ে আসছেন। হয়তো সে জানে না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। রাস্তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত সুতো বাঁধা হয়েছে। কোনো চলন্ত গাড়ি এর উপর দিয়ে যেতে চাইলে উল্টে যাবে। মাহবুব সাহেবের বেলাও ব্যতিক্রম হলো না। গাড়িটা যখন এর উপর দিয়ে যাচ্ছিল তখন গাড়িটা উল্টো হয়ে কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ল। মাহবুব সাহেবের চিৎকার শোনা যাচ্ছে। অতঃপর গাড়ির কাছে আমি আর নিলয় এগিয়ে গেলাম। তো কমিশনার মাহবুব সাহেব, কেমন লাগছে এখন? অনেক দিনের হিসেবটা শেষ করতে খুব ভালো লাগছে। দয়া করে আমাকে ছেড়ে দে। তুই যা চাস আমি তোকে সব দেব, অন্তত আমার জীবনটা ভিক্ষা দে। বাঁচার আকুতি করতে লাগলেন মাহবুব সাহেব। তোর মতো পুলিশ অফিসারকে ক্ষমা করা মোটে উচিত হবে না। উপরে গিয়ে উপরওয়ালার কাছে ক্ষমা চেয়ে নিস। এখন বুঝতে পারছিস নিশ্চয়ই রাতে দেখা হবে কেন বলছিলাম। প্লিজ ছেড়ে দে আমাকে। আমার ভুল আমি বুঝতে পেরেছি। সেদিন তোকে তাড়িয়ে দিয়ে আমি মোটেও ঠিক করিনি। তুই চাইলে তোকে আবার পুলিশের চাকরিতে ফিরিয়ে দিতে পারি। তুই যা চাস সব দেব। সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দে। তোর কোনো ক্ষমা নেই। কথাটা বলেই উঠে দাঁড়ালাম। তারপর একটা শলা ধরিয়ে গাড়ির নিচে পড়ে থাকা তেলের উপরে ফেলে দিলাম। গাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। আর মাহবুব সাহেব বাঁচার জন্য চিৎকার করে চলেছেন। কিন্তু রাস্তাটা অনেক নির্জন, পাশে একটা বন। রাস্তায় অন্য কোনো গাড়িও দেখা যাচ্ছে না, অনেকটা ফাঁকা বললেই চলে। রাত প্রায় 2টা বাজতে চলল আর আমি মাত্র বাসার সামনে এলাম। গেট খুলে দারোয়ান বাসার মধ্যে ঢুকতে দিল। এত রাতে লিফট নিশ্চয়ই খোলা নেই, কারণ রাত 12টার পর লিফট বন্ধ করে দেওয়া হয়। এখন সিঁড়ি দিয়েই নিজের ফ্ল্যাটে যেতে হবে, কিন্তু 12 তলার ফ্ল্যাটে হেঁটে উঠব কীভাবে? তাও আবার এমন মাতাল অবস্থায়। প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কস করে ফেলেছি। হাঁটতে গিয়ে নিজের পায়ে নিজেই হোঁচট খাচ্ছি। মেয়েদের মতো হেলে দুলে হেঁটে হেঁটে সিঁড়ির কাছে গিয়ে গান ধরলাম। তারপর উপরে উঠতে লাগলাম। কেন জানি মনে হচ্ছে আমি আমার মধ্যে নেই, হারিয়ে যাচ্ছি আকাশে। 8 তলার ফ্ল্যাটে উঠে গিয়েছি প্রায়। আমার গানের শব্দ শুনে কে যেন হেঁটে নিচে আসতে লাগলো। তার পায়ের শব্দ স্পষ্ট শুনতে পারছি। একটি মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এ তো নেহা, বাড়িওয়ালার মেয়ে। কিন্তু এত রাতে এখানে কি করছে? ঘুমায়নি কেন? মেয়েটি এসে আমার এক বাহু জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে আমাকে উপরে উঠাতে লাগলো। আমি নিজের মতো গান বলেই চলেছি। আমার মুখের গন্ধে মেয়েটা বারবার নিজের নাক চেপে ধরছে। যখন ড্রিঙ্কস করলে নিজের মধ্যে থাকেন না, তো ড্রিঙ্কস কেন করেন? ড্রিঙ্কস করার মধ্যে একটা আনন্দ আছে, ওইটা তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না। আগে আমিও বলতাম মানুষ শুধু শুধু নেশা কেন করে, কাউকে ভালোবেসে সুইসাইড কেন করে, কিন্তু এখন আমার কাছে এগুলোর সব উত্তর আছে। শুনবে সেই উত্তর? শুনবে আমার কাহিনী? আপনার থেকে কোনো কিছু শোনার ইচ্ছে আমার নেই। একে তো ড্রিঙ্কস করে এসেছেন, তার উপর আবল তাবল বলছেন। তোমাকে শুনতেই হবে।
নিজের ফ্ল্যাটে চলে এসেছেন। রুমে গিয়ে শুয়ে পড়ুন। যান, আমাকে এখন যেতে হবে, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। নেহার হাত শক্ত করে চেপে ধরলাম। মেয়েটা হালকা কেঁপে উঠল, দেখে মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। আমার কথা না শুনলে এখান থেকে তোমায় যেতে দেব না, এভাবেই ধরে রাখবো। দেখুন, আমাকে যেতে হবে, হাতটা ছেড়ে দিন। ওহো, আমি যেটা বলেছি সেটাই। আচ্ছা ঠিক আছে, শুরু করুন আপনার গল্প, নইলে তো আর আমাকে যেতে দিবেন না। এখানে নয়, চলো রুমের মধ্যে গিয়ে বসি। আর হ্যাঁ, ভয় পেও না, আমি খারাপ কিছু করব না। আমি যতই খারাপ হই না কেন, একটা মেয়েকে সম্মান দিতে জানি। আচ্ছা চলুন। রুমের দরজা খুলে রুমের মধ্যে ঢুকে লাইট জ্বালিয়ে দিলাম। তারপর নেহাকে টেনে বিছানার দিকে নিয়ে গেলাম। ভয় পেও না, তুমি বিছানার উপরে বসো আর আমি নিচে বসছি। ওকে জোর করে বিছানার উপর বসিয়ে দিয়ে আমি ফ্লোরে বসে পড়লাম। জানো, সবার মতো আমার জীবনও অনেক সুন্দর ছিল। কি ছিল না আমার জীবনে? হাসি খুশি একটা পরিবার, খুব ভালো একটা চাকরি, আর ওয়েট, আপনার চাকরি ছিল মানে? আপনি তো এখনো ভার্সিটিতে পড়েন। আমাকে থামিয়ে দিয়ে নেহা বলল, ও আমি এখনো ভার্সিটিতে পড়ি, কিন্তু কেন? আমি তো পড়ালেখা অনেক আগেই শেষ করছি, তাহলে আবার ভার্সিটি কেন যাব? তাছাড়া আমি জব করতাম আগে। তুমি নিশ্চয়ই ভুল বলছো। সেটা আমার থেকে আপনি ভালো জানেন। আচ্ছা, তারপর থেকে বলুন। প্রায় 3 বছর আগের ঘটনা। মাত্র 2 মাস হয়েছে আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি, কিন্তু বাবাকে তখনও বলেনি। কারণ পুলিশের চাকরি বাবা কখনো ভালোবাসতেন না। তিনি একজন সৈনিক ছিলেন। তিনি চেয়েছেন আমিও যেন সেনাবাহিনীর চাকরি করি, আর আমি চেয়েছিলাম আমি একজন সৎ পুলিশ অফিসার হয়ে দেখাবো। বাবা কয়েক বছর আগে সেনাবাহিনীর চাকরিটা ছেড়ে দিয়েছেন। আমি পুলিশের চাকরি করতে লাগলাম বাবার অজান্তে। কিন্তু একসময় বাবা জেনে গেল যে আমি পুলিশের চাকরি করছি। বাবা রেগে গিয়ে আমাকে বাসা থেকে বের করে দেন। পুলিশের চাকরির ওপর বাবার একটা রাগ ছিল। তিনি সবসময় মনে করতেন পুলিশরা নরখাদকের থেকেও কম না। তার এই ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্যই আমি পুলিশ হয়েছিলাম। বাবাকে দেখিয়ে দিতে চেয়েছিলাম যে কিছু পুলিশ সৎও হতে পারে। একটা সৎ পুলিশের টিম গড়তে চেয়েছিলাম। আর বাসা থেকে বের হওয়ার পর শপথ নিয়েছিলাম সৎ পুলিশ অফিসার হয়ে দেখাবো এবং অন্য সবাইকে সৎ পুলিশ অফিসার বানাবো। আমি আমার শপথ অনুযায়ী চলছিলাম। আমি থানার মধ্যে বসেছিলাম। তখন একটা লোক এসে বলতে লাগলো, স্যার আমাকে বাঁচান, কিছু গুন্ডা আমার দোকান হাতিয়ে নিছে, সেখানে মদের ব্যবসা শুরু করছে। চিন্তা করবেন না, যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনাদের মতো মানুষদের সেবা দিয়ে যাব। লোকটা আমাকে অবাক করে দিয়ে বললেন, আপনাকে এর জন্য কত টাকা দিতে হবে? আমার কাছে এই 10,000 টাকাই আছে, এর বেশি দিতে পারবো না। শুনুন চাচা, আমি সরকারের টাকা নিয়ে চাকরি করছি, আর সেই টাকা জনগণের থেকেই আসে। সেই হিসেবে আমাদের উচিত সেই জনগণকে প্রোটেক্ট করা। আপনি তো অনেক আগে থেকেই টাকা দিয়ে আসছেন, এই টাকা আপনি আপনার কাছেই রেখে দিন। কিন্তু স্যার, সব পুলিশ তো টাকাই নেই। সব পুলিশের সাথে আমাকে মেশাতে যাবেন না চাচা। এখন চলুন দেখি কারা মদের ব্যবসা করছে। লোকটাকে গাড়িতে করে তার দোকানের সামনে চলে আসলাম। গাড়িটা দোকানের একটু দূরে পার্ক করলাম। দেখতে পেলাম দোকানের সামনে অনেকেই ভিড় করে আছে। প্রায় 30 থেকে 40 জনের মতো লোক প্রতিবার জানাচ্ছে এমন একটা জায়গায় নেশাদ্রব্য বিক্রি করার জন্য, কিন্তু গুন্ডাদের ভয়ে কেউ এগোতে পারছে না। আমাকে দেখে তাদের মধ্যে একজন বলতে লাগলো, স্যার দেখুন না, এরা কি করছে? এদের জন্য সমাজের যুব ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে। আপনি দয়া করে ওদের গ্রেপ্তার করুন এবং দোকানের সব মদ নষ্ট করে দেন। আমি দেখছি বিষয়টা। আমি দোকানের ভেতরে গেলাম। তখন গুন্ডাদের মধ্যে একজন বলে উঠল, স্যার কিছু টাকা দিচ্ছি, চলে যান, এতে আমাদের এবং আপনারই ভালো হবে। আচ্ছা, আমি তাহলে এদের তাড়িয়ে দেই আগে। আচ্ছা স্যার। বাইরে বেরিয়ে পাড়ার ছেলেদের দিকে এগিয়ে গেলাম। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন বলে উঠল, পুলিশকে হয়তো টাকা দিয়েছে, এজন্য তাদের কিছু না বলে বাইরে চলে এসেছে। টাকার কাছে পুলিশ একটা কুত্তা। কথাটা কে বলল? সামনে এসো সাহস থাকলে।
ভিড় ঠেলে একটা ছেলে আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি বলেছি সত্য বলতে ভয় পাই না কখনো। ছেলেটির কানের কাছে মুখ নিয়ে বললাম, ভয়ে যেহেতু পাও না, তাহলে আমাকে কেন এখানে আসতে হলো? গুন্ডারা সংখ্যায় মাত্র কয়েকজন, আর তোমরা অনেক। চাইলে তোমরাই এটার সমাধান করতে পারো। আগুন জ্বালিয়ে দাও দোকানে, ভয় পেও না, আমি কিছুই বলবো না। কথাটা যেন ছেলেটার বিশ্বাস হতে কষ্ট হচ্ছে, তাই আবারও বললাম, ভয় পেও না, যাও আর আগুন লাগিয়ে দাও। তোমাদের সাথে ওরা পারবে না। জনগণের শক্তি বড় শক্তি, প্রতিবাদ করতে শেখো। তোমার মধ্যেও শক্তি আছে। আমি পুলিশ বলে যে শুধু আমার মধ্যে শক্তি আছে, এটা ভাবলে ভুল করবে। ছেলেটা অন্য সবাইকে এই কথা বলে হাতে আগুনের মশাল নিয়ে দোকানের সামনে এগিয়ে গেল এবং দোকানে আগুন লাগিয়ে দিল ওরা। ধাউ ধাউ করে আগুন জ্বলছে। তারপর ওরাই গুন্ডাদের মেরে মাটিতে শুইয়ে দিল। তারপর আমি গুন্ডাদের সবাইকে গাড়িতে উঠিয়ে নিলাম। এদিকে বিকেলবেলায় থানায় একজন ছেলে আসলো। থানায় থাকা সকল পুলিশ তাকে সালাম জানালো, আমিও জানালাম। দেখে ক্ষমতাবান মনে হচ্ছে। তার সাথে আরও কিছু লোক এসেছে। আমার ছেলেদের কে গ্রেপ্তার করেছে? সে কি জানে না যে ছেলেগুলো আমার লোক, এই হিরোর লোক? বুঝলাম ছেলেটার নাম হিরো। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, তার হাত নাড়িয়ে দেখতে লাগলাম। আরে স্যার, আপনি কেন কষ্ট করে আসলেন? আপনি বললে আমি নিজে আপনার সাথে দেখা করতে চলে যেতাম। আরে বসুন না, ওই 2 কাপ কফি নিয়ে আয় কেউ। হিরোকে চেয়ারে বসিয়ে আমিও চেয়ারে বসে পড়লাম। এর মধ্যে কফি চলে এসেছে। কফি খেতে খেতে হিরো বলল, আমার ছেলেদেরকে কেন ধরে এনেছিস? আরে স্যার, আর বইলেন না, সকালে যে কি কাণ্ডটাই না হলো। প্রথমে পাড়ার সব লোক দোকানে আগুন লাগালো, তারপর আপনার ছেলেদেরকে মারতে লাগলো। আমি তো কোনো মতে গ্রেফতার করার ছুতোয় তাদের বাঁচিয়ে থানায় নিয়ে আসলাম। তা না হলে এতক্ষণে এরা মারাই যেত। এখন আপনিই বলেন, আমি কি ভুল করেছি নাকি? তোর বুদ্ধি আছে বলতে হবে অফিসার। এখন ওদের সবাইকে ছেড়ে দে। সেইটা না হয় দিচ্ছি, আগে কফিটা শেষ করুন। কফি শেষ হতে হতে গল্প করি, চলেন। মন্দ বলিসনি, কি গল্প করব? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে আপনি কত বড় ক্ষমতাবান মানুষ। অনেক পাওয়ার আছে, অনেক ব্যবসাও করেন। তো সেগুলোর ব্যাপারেই বলেন শুনি। তুই ঠিক ধরেছিস, অনেক পাওয়ার আমার। এই শহরে আমার উপরে কেউ কথা বলার সাহস দেখায় না। সব ধরনের কালো ব্যবসা করি। ঢাকার মধ্যে কয়েকটা মিল আছে আমার, সেগুলোতে মদ তৈরি করা হয়। তাছাড়া ইয়াবা, ড্রাগসের ব্যবসাও আছে। ঢাকার কোন কোন জায়গায় সেগুলো? হিরো কফি খেতে খেতে সব বলে ফেলল। তারপর আমি তার ছেলেদেরকে ছেড়ে দেই। যাওয়ার সময় আমাকে টাকার অফার দেয়, তবে আমি বলি এখন নয়, পরে নেব। হিরোর বলা সকল মিলে রাতের বেলায় অভিযান চালানো হলো। সকল মিলে আগুন লাগিয়ে দেই, আর সেখানে থাকা সকল লোককে গ্রেফতার করে থানায় নিয়ে এসে আটকে রাখি। গাড়িটা একটা চায়ের দোকানের সামনে পার্ক করলাম। সেখানে বসে চা খাচ্ছিলাম। আমার সাথে আরও অনেক ছেলেরা বসে চা খাচ্ছিল। কেউ বয়সে বড়, আবার কেউ ছোট। চায়ের দোকান থেকে ভার্সিটির 2 মিনিটের রাস্তা। একটা মেয়ে স্টাইলিশ সাজে চায়ের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। যদিও কাঁধে ব্যাগ আছে, তবুও দেখে বোঝা যাবে না মেয়েটি ভার্সিটিতে পড়ে। আর মেয়েটিকে দেখে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকটা বকাটে ছেলে শীষ বাজাতে লাগলো, আর সাথে 2-একটা খারাপ মন্তব্য করলো। মেয়েটি ছেলেগুলোর দিকে এগিয়ে গিয়ে বলল, ঘরে মা বোন নাই, মেয়ে দেখলেই শরীর গরম হয়ে ওঠে নাকি? তোদের মতো জানোয়ারগুলোর জন্য মেয়েরা বাসা থেকে বের হতে ভয় পায়। ঘরে মা বোন তো আছে, কিন্তু তোমার মতো এমন একটা আইটেম তো আর নেই। ছেলেগুলোর মধ্যে একজন বলল। কথাটা বলেই ছেলেগুলো হাসিতে মেতে উঠল। মেয়েটিকে আরো খারাপ খারাপ মন্তব্য করতে লাগলো। চায়ের দোকানদার বলতে লাগলো, রোজ রোজ এদের দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, বুঝলেন স্যার? পুলিশ এদের কিছুই করতে পারে না, কারণ ছেলেগুলোর মধ্যে একজন মেয়রের ছেলে। তো মামা, আজকে কি নতুন কিছু দেখতে ইচ্ছে করছে নাকি? দেখতে চাইলে আমি দেখাতে পারি। চায়ের দোকানদারের উদ্দেশ্যে বললাম, পুলিশ হয়ে লাভ নাই,
ওরা পুলিশকেও ভয় পায় না, আর পুলিশ কিছু বলবে না। আপনি পুলিশ, তাতে ওদের কিছু যায় আসে না। আপনি চা খাচ্ছেন, বসে বসে চা খান। এগুলো আপনাদের পাপের ফল, বুঝলেন মামা? আপনাদের চোখের সামনে এরা ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ আপনারা এদের কিছুই বলছেন না। ওরা সংখ্যায় মাত্র কয়েকজন, আপনারা অনেক। আর আপনারা যদি একবার প্রতিবাদ করার চেষ্টা করতেন, তাহলে এসব ঘটনা আপনাদের রোজ দেখতে হতো না। কে করবে প্রতিবাদ? ওদের পিস্তল আর ছুরির ভয়ে কেউ প্রতিবাদ করে না। যে করবে সেই মারা যাবে। তারা ক্রাইম করছে, অথচ পুলিশ কিছুই করছে না। সেখানে আমরা কি করব? একা কেন প্রতিবাদ করবেন? সবাই মিলে করলেই পারেন। একা কখনো কিছু সম্ভব হয় না। তাছাড়া পুলিশের হাত বাঁধা, কাউকে মেরে ফেললে সেটার হিসেব দিতে হবে। এতই যদি প্রতিবাদ করতে জানেন তাহলে এইভাবে বসে আছেন কেন? যান, আপনি গিয়ে প্রতিবাদ করেন, আপনি তো পুলিশ। চায়ের দোকানে বসে থাকা একজন মুরব্বী বললেন, দেখছি কেউ প্রতিবাদ করতে আসে কিনা। কেউ না আসলে আমি তো আছেই। রোজকার ঘটনা থেকে মুক্তি দিয়ে আজকে নতুন কিছু দেখাবো। দেখতে পেলাম কোত্থেকে যেন একটা ছেলে এসে ওই ছেলেগুলোর সামনে দাঁড়ালো। বকাটে ছেলেগুলোর মধ্যে একটা ছেলে বলে উঠল, ওই কে রে তুই? যা ভাগ এখান থেকে। ভাগলে এই মেয়েটিকে নিয়ে তবেই ভাগবো। তুই মনে হয় আমাকে এখনো চিনতে পারিস নাই, তাই এরকম কথা বলছিস। অবশ্যই চিনি, তুই মেয়ের ছেলে, তাতে আমার কিছু যায় আসে না। এরপর থেকে যেন আর কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে না পারিস, সেই অবস্থায় করে দেবো। তোর সাহস কি করে হয় আমাকে হুমকি দেওয়ার? কি দেওয়ার জন্য মনে সাহস দরকার হয়, আর আমার সাহসেই এই মেয়েটা। কারণ আমার মন জুড়ে শুধু এই মেয়েটা, ওকে আমি খুব ভালোবাসি। বাপ রে, এই যুগেও প্রেমিকা মজনু পাগলকে পাওয়া যায়? কি ভাগ্য আমার, নিজের চোখে মজনু দেখতে পাচ্ছি। ওর পায়ে একটা চুমু দেওয়া দরকার, তাহলে আমিও মজনু হয়ে যাব। চায়ের দোকানে বসে থাকা সবার উদ্দেশ্যে বললাম, দেখলেন তো সবাই, প্রতিবাদ করতে একজন চলেও এসেছে। এখন যদি আপনারা সবাই ওর পাশে গিয়ে দাঁড়ান, তাহলে বকাটে ছেলেগুলো এখান থেকে চিরতরে ভেঙে যাবে। কিন্তু আপনারা সেটা করবেন না, কারণ আপনাদের মনে ভয় কাজ করে, এই বুঝি মরে যাব। আরে জন্ম যখন হয়েছে মরতেও হবে, এটা মাথায় রাখবেন। কথাটা বলে চায়ের দোকান থেকে বেরিয়ে বকাটে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটির প্রেমিক বলতে লাগলো, স্যার দেখুন না, ওই ছেলেগুলো নিশাকে খারাপ খারাপ কথা বলছে। খারাপ জিনিসকে মানুষ যেমন খারাপ বলে, ঠিক তেমনি খারাপ ড্রেস পরা মেয়েকে লোকে খারাপ বলবে, এটাই স্বাভাবিক। মেয়েটি রেগে গিয়ে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্যার। আপনি পুলিশ বলে যা ইচ্ছে তাই বলতে পারেন না। ড্রেসটা খারাপ কোথায়? এগুলো আজকালকার যুগের ফ্যাশন। বকাটে ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, স্যার আপনার কথায় যুক্তি আছে। এসব মেয়েদের দেখলে তো শুধু খেতে ইচ্ছে করে, শরীর গরম হয়ে আসে। তুই হয়তো দেখতে পাস নাই আমি একজন পুলিশ। পুলিশ তো কি হয়েছে? হ্যাঁ, পুলিশকে আমি ভয় পাই নাকি? এমন অনেক পুলিশ পকেটে নিয়ে ঘুরি। কথাটা বলা মাত্রই ছেলেটার নাকে ঘুষি মেরে দিলাম। ছেলেটার নাক দিয়ে রক্ত পড়ছে। ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়ল। ওর সাথে থাকা ছেলেগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল। আশেপাশের সবাই আমাদের দিকে এগিয়ে এলো। কি বলছিলে যেন তুমি? এগুলো আজকালকার যুগের ফ্যাশন। এই ফ্যাশনের জন্যই আজ এত ধর্ষণ। নারী হয়ে যখন জন্মেছ, তখন নিজেকে হেফাজত করা তোমার দায়িত্ব। নিজেই নিজেকে ধর্ষকের কাছে তুলে দিচ্ছ। কি বলতে চাইছেন আপনি? আমাকে পর্দা করতে বলছেন? পর্দা করলেই ধর্ষণের হাত থেকে বেঁচে যাব? কই, নুসরাতও তো পর্দা করতো, তাহলে সে কেন বাঁচলো না? সেই শিশুগুলোকে কেন ধর্ষণ করা হলো, যারা এখনো পর্যন্ত ভালো করে বুঝতেই শিখলো না? আসলে নারী হয়ে জন্ম নেওয়াটাই খারাপ ভাগ্য। নারী, তুমি এভাবে চলো না, ওভাবে চলো না। বলতে গেলে নারীর কোনো স্বাধীনতা নেই। তার মানে তুমি বলতে চাইছো তুমি পর্দা না করে ধর্ষকের হাত থেকে বেঁচে যাবে? পর্দা করার নুসরাত এবং কতগুলো শিশু ধর্ষক হয়েছে বলতে পারবে? 100টা ধর্ষণের মধ্যে হয়তো 5 জন শিশু
আর 5 জন হয়তো পর্দা করত। এখন বলতে পারবে বাকি 90 জন কেন ধর্ষণ হলো, এবং 5 জন শিশু আর 5 জন পর্দা করা নারী কেন ধর্ষণের শিকার হলো? তোমার কাছে হয়তো উত্তর নেই, কিন্তু আমার কাছে আছে। ওই 10 জনকে নিশ্চয়ই ধর্ষকেরা আগেই ধর্ষণ করেনি। আগে ওই 90 জনের মধ্যে থেকেই ধর্ষণ করে তারপর এই 10 জনকে করেছে। কারণ ওই 90 জন ছিল বেপর্দাকারী নারী। তাদের চলাফেরা এবং খোলামেলা ড্রেস পরার জন্যই তারা ধর্ষণের শিকার হয়। তাদের দেখতে না পেলে নিশ্চয়ই তারা ধর্ষণ হতো না। ধর্ষণ ওই 90 জনকে ধর্ষণ করে তৃপ্তি পেয়ে ধর্ষণের নেশায় থাকে। তখন কে পর্দা করে আর কে শিশু সেটা তাদের মাথায় থাকে না। তখন তারা নরপিশাচের সমান হয়ে যায়। নরপিশাচরা যেমন মাংস আর রক্তের গন্ধ পেলেই ক্ষুধার্ত হয়ে যায়, ঠিক তেমনি দর্শকেরা নারী দেখলেই তাদের শরীর গরম হয়ে ওঠে। ধর্ষণের আরেকটা মূল কারণ হচ্ছে পরিবার। মেয়েটির পরিবার যদি তার মেয়েকে শাসন করত, সেই মেয়ে নিশ্চিত এমন ড্রেস পরার সাহস পেত না, পর্দা করত বাইরে বের হলে। আর ছেলেটির বেলায়ও ঠিক একই কথা, পরিবারের সমস্যা। কারণ যেই বয়সে সন্তানের কাজ শুধু পড়াশোনা করা, সেখানে তারা তাদের সন্তানকে দিয়ে দেয় অ্যান্ড্রয়েড ফোন। তাদের সন্তান সেই ফোন নিয়ে কি করে সেটা তাদের দেখার দরকার নেই, ফোন কিনে দিয়েই বেঁচে গেল। তাদের সন্তান রাতের আধারে মোবাইলে নীল আলোয় চোখ মিশিয়ে চলে যায় পর্নোগ্রাফি সাইডে। আর ছেলেগুলো পড়াশোনা বাদ দিয়ে পড়ে থাকে নানান গেম এবং পর্নো নিয়ে, যার ফলে মস্তিষ্কের মধ্যে জমা হতে থাকে নারীর প্রতি চাহিদা। খারাপ বন্ধুদের সাথে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে তারাই হয়ে ওঠে আজকের সন্ত্রাস আর ধর্ষক। তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছ, এটা তোমার সৌভাগ্য। নারী কখনো দুর্বল নয়, দুর্বল তাদের মন। পৃথিবীর শুরু থেকেই পুরুষকে সঙ্গ দিয়ে এসেছে নারীরা। নারীদের ভালোবাসা আর সহযোগিতায় একজন পুরুষকে করে তুলেছে শক্তিশালী এবং পরিপূর্ণ। নারী ছাড়া পুরুষ মূল্যহীন, আবার পুরুষ ছাড়া নারীও মূল্যহীন। তবে পুরুষের থেকে নারীর সম্মান অনেক উচ্চতায়। সেই নারী যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কিভাবে একজন পুরুষকে সে অনুপ্রেরণা যোগাবে? নারী হয়ে যখন জন্ম নিয়েছ, তখন নিজেকেই নিজের হেফাজত করতে হবে। কখনো নিজেকে নুসরাত বা ওই শিশুগুলোর সাথে তুলনা করে বোকামি করো না। নুসরাত হয়তো বাঁচতে পারেনি, তবে তুমি হয়তো বাঁচতে পারবে। ওই শিশুগুলো হয়তো বাঁচতে পারেনি, তবে তোমার সন্তান হয়তো বাঁচতে পারবে। তুমি যেমন হবে, তোমার সন্তান ঠিক তেমনই হবে। তো নিজে বাঁচো এবং অন্যদের বাঁচাও। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি আমি খুব বোকা মেয়ে, না হলে এমন ড্রেস কেন পরবো যেই ড্রেস আমাকে এবং অন্যকে খারাপ করবে। বুঝতে পেরেছো, এটাই অনেক। আমি চলি এখন, অনেক কাজ আছে। আর এইটাকে মাটিতে পড়ে থাকা মেয়রের ছেলে, থানায় নিয়ে যেতে হবে। স্যার আপনি একটু ভালো করে দাঁড়ান, আপনাকে একটা স্যালুট করি। মেয়েটির প্রেমিক বলল। ছেলেটির স্যালুট করা দেখে সকলে এগিয়ে এসে স্যালুট করতে লাগলো। সত্যি খুব ভালো লাগছিল। এই ঘটনাটা আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। সবার উদ্দেশ্যে একটা উপদেশ থাকবে, প্রতিবাদ করতে শিখুন। জনগণ রুখে দাঁড়ালে মাস্তান সেখানে ধুলো মাত্র। সব পুলিশ যে টাকাওয়ালা মানুষের 5টা কুত্তা, সেটা ভাবলে ভুল করবেন। মেয়রের ছেলেকে সঙ্গে করে নিয়ে থানায় চলে আসলাম। তারপর তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিলাম। এদিকে আকিব বলতে লাগলো, স্যার আপনি কাকে গ্রেপ্তার করে এনেছেন? ইনি তো মেয়রের ছেলে। কেন? মেয়রের ছেলে বলে কি ও শাস্তি পাওয়ার যোগ্য নয়? দোষ যে করবে শাস্তি সেই পাবে। স্যালুট স্যার, আপনার মতো একজন পুলিশ অফিসার আমাদের দরকার ছিল। এখন থেকে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব। কিন্তু স্যার, ওর নাক দিয়ে তো রক্ত বের হচ্ছে, চিকিৎসার দরকার ছিল না? চিকিৎসার দরকার নেই, মরলে মরবে। পৃথিবী থেকে একটা নরপিশাচ দূর হবে। ঠিক বলেছেন স্যার। রাহাত বলল, আমি সব সময় ঠিক বলি। একটু পর দেখো মেয়র আর হিরো সাহেব চলে আসবে। আসতে তো হবেই, কারণ হিরোর দলের ছেলেরা থানায় আর মেয়রের আপন ছেলে থানায়। কথাটা বলতে বলতেই হিরো, মেয়র সাহেব এবং তাদের ছেলেরা থানার মধ্যে ঢুকে পড়ল। জানি না এখন আমার অবস্থা কি হবে। হিরো থানার মধ্যে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করতে লাগলো।
তোর সাহস কি করে হয় আমার সাথে লাগার? তোকে তো আমি এখানেই মেরে ফেলে রেখে দেব। শান্ত হ, গলা নামিয়ে কথা বল। এতদিন পুলিশ দেখেছিস, এখন থেকে পুলিশের পাওয়ার দেখবি। হিরো তার পিস্তল আমার দিকে তাক করে বলল, তোকে এখানে মেরে চলে যাব, পুলিশ আমাকে কিছুই করতে পারবে না। এরকম পুলিশ আমি পকেটে নিয়ে ঘুরি। রাহাত, ছবি তুলে নিয়েছো তো এই দৃশ্যের? রাহাতের উদ্দেশ্যে বললাম। হ্যাঁ স্যার, এখন এসব ছবি আর সেদিনের ভিডিও কমিশনারের কাছে পাঠিয়ে দেব, তারপর একে ডিরেক্ট এনকাউন্টার। তো মিস্টার হিরো সাহেব, এখন ভাগেন এখান থেকে, নইলে জেলের মধ্যে ভরে দেব। আপাতত তোকে কিছু বলতে চাইছি না। তোর বাপের সাম্রাজ্য ধ্বংস করে তারপর তোকে দেখব। আপাতত তুই এখান থেকে ভাগ। তোকে তো আমি দেখে নেব। তুই সাপের লেজে পা দিয়েছিস, মনে রাখিস। আপাতত আমিও তোকে কিছু বলছি না। তোর এই পুলিশগিরি আমি বের করে ছাড়ব। হিরো তার দলবল নিয়ে থানা থেকে চলে গেল। তারপর মেয়র সাহেব বলতে লাগলেন, আমার ছেলেকে কেন গ্রেপ্তার করছো? রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছিল। আমি তাকে বারণ করায় আমার সাথে খারাপ ব্যবহার করে, আর সেই জন্য তাকে মেরে এখানে তুলে নিয়ে এসেছি। ছাড়া পাওয়ার আশা করবেন না। কয়েকদিন পুলিশের ডান্ডার মায়ের একটু খেয়ে নিক, তারপর ছেড়ে দেব। আপনি এখন আসতে পারেন। তুমি এটা ঠিক করলে না পুলিশ অফিসার, এর জন্য তোমাকে খুব পস্তাতে হবে, মনে রেখো। আরে যান আপনি, যা হবে ওসব নিয়ে আমি ভাবি না। পুলিশের চাকরি করতে এসেছি জনগণকে নিরাপত্তা দিতে, কোনো নেতার গোলামি করতে নয়। মেয়র সাহেব আর কিছু না বলে চলে গেলেন। এদিকে বিকেলবেলা হিরোর ভিডিও আর ছবিগুলো কমিশনার মাহবুবের হাতে তুলে দিলাম। ভিডিওটায় দেখা যাচ্ছে হিরো তার বাপের সাম্রাজ্যের কথা কিভাবে বলছে, আর ছবিগুলো আজকের যখন ও আমাকে দিকে পিস্তল তাক করছিল। স্যার, আমি আপনার কাছে ওকে এনকাউন্টার করার জন্য অনুমতি চাইছি। অনেকগুলো খুন করেছে ও, তাছাড়া কালো ব্যবসা করে। দেখো আবি, আগে আদালত থেকে অফিসিয়ালিভাবে অনুমতি নিতে হবে, তারপর তোমাকে অনুমতি দিতে পারবো। আচ্ছা স্যার, তাহলে আমি এখন চলি। আশা করি খুব শীঘ্রই অনুমতি পেয়ে যাব। হ্যাঁ, তুমি এখন যাও। কমিশনারের কাছ থেকে ফিরে এলাম। নিজের বাসার মধ্যে ঢুকতেই দেখতে পেলাম হিরো আর মেয়র সাহেব আমার বাসার সোফায় বসে আছে, আর ওর দলবল পাশে দাঁড়িয়ে আছে। আরে আবির স্যার যে, আসুন আসুন, আপনার জন্য সেই কখন থেকে বসে আছি। হিরো বলল, এখানে কি করছিস? মরার জন্য পাকনা গজিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, মরার খুব ইচ্ছে দেখছি তোর। আরে তেমন কিছু না, বসুন এখানে, তারপর বলি। আচ্ছা থাক, বসতে হবে না। ব্রিফকেসটা খুলুন। এখানে আমার আরও কিছু কোম্পানির ডিটেলস আছে। যদি পারিস তো সেগুলো ধ্বংস করে দেখা। যদি পারিস তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব। ব্রিফকেসটা হাতে নিয়ে খুলে দেখলাম সেখানে অনেকগুলো টাকা, হবে হয়তো 10 লাখের মতো। কিন্তু হিরো যে বলল এখানে তার কোম্পানির ডিটেলস আছে। খেলাটা তুই শুরু করছিলি, শেষটা না হয় আমি করি। তোর চালটা তোর উপরে ফেললাম। একজন পুলিশ অফিসার হয়ে একজন মাফিয়ার কাছ থেকে ঘুষ নিচ্ছিস, এজন্য তোর চাকরি চলে যাবে, নিশ্চিত থাকিস। জেলও হতে পারে। তুই যেমন ছবি তুলে আমাকে ফাঁসিয়েছিলি, ঠিক সেভাবেই তোকে ফাঁসালাম। আমরা চলি এখন, পরে দেখা হবে। আমাদের সাথে লাগতে আসার ঝালটা বুঝিয়ে দেব। মেয়র সাহেব বললেন। তারপর বাসা থেকে সবাই বেরিয়ে চলে গেল। সত্যি নিজের উপর ঘৃণা হচ্ছে, এই বড় বোকামি কিভাবে করলাম। ওর কথা মতো ব্রিফকেসটা খুললাম কেন? আমি নিশ্চিত কালকে আমাকে পুলিশ ডিপার্টমেন্টের শেষ দিন। সমস্যা নাই, তবে হিরোকেও শাস্তি পেতে হবে। পরের দিন সকালবেলা আমি থানায় পৌঁছে দিয়ে দেখতে পেলাম কমিশনার মাহবুব সাহেব থানার মধ্যে বসে আছে, এবং সে কিছু ছবি আমার দিকে ছুঁড়ে মারল, যেগুলো গতকাল হিরো তুলেছিল। এসব কি? একজন পুলিশ অফিসার হয়ে ঘুষ নিচ্ছ? এজন্য তোমাকে চাকরি দেওয়া হয়েছিল? কমিশনার বললেন, স্যার, ওরা আমাকে ইচ্ছে করে ফাঁসিয়েছে, আমি নির্দোষ স্যার। তোমার এই মন গড়া কথা শুনতে ইচ্ছে করছে না। এই মুহূর্তে তুমি সরকারের দেওয়া সকল জিনিসপত্র এখান থেকে বেরিয়ে যাও। তোমার মতো অফিসার আমাদের ডিপার্টমেন্টে লাগবে না। স্যার, সমস্যা নাই, আমি চলে যাচ্ছি, কিন্তু হিরোর একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। ওর বিরুদ্ধে প্রমাণ আমি আপনাকে গতকাল দিয়েছিলাম,
আমার চাকরি গিয়েছে তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ওর একটা ব্যবস্থা করুন। আবির, তুমি আমার কাছে ওর বিরুদ্ধে প্রমাণ কখন দিলে? তুমি তো সেই প্রমাণকে হিরো দিয়ে ঘুষ নিচ্ছ। বুঝলাম আর কিছু বলে লাভ নেই, কারণ কমিশনার সাহেব হিরোর টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি যখন চলে আসতে যাচ্ছিলাম তখন কমিশনার সাহেব আমার কানের কাছে এসে বললেন, সবার সাথে লাগতে নেই বুঝলে, হিরোর মতো লোকের সাথে তো আরও নয়। আশা করি ভবিষ্যতে কথাটা মনে রাখবে। তারপর আমি বাসায় চলে আসি। বাসার সামনে এসে দেখলাম হিরো তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, স্যার আপনাকে ডিপার্টমেন্ট থেকে তাড়িয়ে দিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার মতো একজন সৎ পুলিশ অফিসারকে কেউ কিভাবে বের করে দিতে পারে? হিরো মজা করে বলতে লাগলো, এটা তুই একদম ভালো কাজ করলি না। তুই ভালো কাজ করেছিস আমার সাথে। আমার কোটি কোটি টাকা তোর জন্য নষ্ট হয়েছে। আপাতত তোকে ছেড়ে দিচ্ছি, আগামীকাল পর্যন্ত সময় দিচ্ছি। যদি শহর ছেড়ে চলে না যাস তাহলে তোকে জানে মেরে দেব। বুঝলে অফিসার আবির, যত তাড়াতাড়ি পারো এই শহর ছেড়ে চলে যাও, এটা তোমার জন্যই ভালো হবে। তুমি তোমার মতো থাকো আর আমরা আমাদের মতো। এই কালো ব্যবসাগুলো হিরোর একার না, এতে আমি, কমিশনার এবং কমিশনারের ভাই মন্ত্রীও আছেন। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। হিরো তার দলবল নিয়ে চলে যায়। খুব ঘৃণা হচ্ছিল নিজের ওপর। বারবার শুধু বাবার কথা মনে পড়ছিল। বাবা সেদিন ঠিকই করেছিলেন আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়ে। সেদিন পুলিশের চাকরি করার জন্য বাসা থেকে বের হতে হয়েছিল, আর আজ পুলিশের চাকরি করার জন্য এভাবে অপমান হয়ে ডিপার্টমেন্ট থেকে বের হতে হলো। সেদিনের পর শহরে আর থাকার ইচ্ছে হলো না। বাবা মা এবং বোন গ্রামের বাড়িতে চলে গিয়েছেন আমাকে তাড়িয়ে দেবার পর থেকে। ভাবলাম বাবার কাছে ফিরে যাব, কিন্তু নিজের প্রতি ঘৃণা হচ্ছিল প্রচুর। সেজন্য বাবার কাছে গেলাম না, সোজা আমেরিকায় নিলয়ের কাছে চলে গেলাম। সেখানে ওর সাথেই থাকতে লাগলাম। ধীরে ধীরে নিলয়ের সম্পর্কে জানতে লাগলাম। ও একজন সিরিয়াল কিলার, টাকার বিনিময়ে যে কাউকে খুন করতে পারে। আর তাই আমিও ধীরে ধীরে ওর পথেই হাঁটতে লাগলাম। ভালো মানুষ হয়ে যেহেতু পৃথিবীতে থাকা মুশকিল, তাহলে খারাপ মানুষ হয়ে সবার ভয়ের কারণ হয়ে বেঁচে থাকব। আমেরিকা থেকে 2 মাস হলো ফিরেছি। এর মধ্যে 16টা খুন করে ফেলেছি টাকার বিনিময়ে, আর 16টা খুনের জন্য প্রায় 600 কোটি টাকা পেয়েছি। সবগুলো খুন করেছি নেতাদের এবং তাদের ছেলেদের, আর নয়তো কোনো বড় বিজনেসম্যানদের। আমেরিকা থেকে দেশে ফিরে এসেছি শুধু একটাই কারণে, হিরো এবং ওর সাথে থাকা সবাইকে পৃথিবী ছাড়া করব, আর ওর সকল পাপের সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেব। আজকে কমিশনার মাহবুব সাহেবকে শেষ করেছি, ধীরে ধীরে সবাইকে শেষ করব। কল্পনার জগৎ থেকে ফিরে এলাম। জীবনের কাহিনীটা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করলাম বিছানায়। ফ্রেশ হয়ে নিয়ে ভাবছি যে রান্না করব, কিন্তু তখন কলিং বেলটার আওয়াজ ভেসে আসতে লাগলো কানে। দরজা খুলেই দেখতে পেলাম সেখানে নেহা দাঁড়িয়ে আছে, আর হাতে সেদিনের মতো আজকেও টিফিন বক্স। কি ব্যাপার, আজকেও টিফিন বক্স হাতে দেখছি? সেদিনের কথাটা হয়তো তোমার মনে নাই। সেই দিনের কথা আমার মনে আছে, কিন্তু কালকে রাতের কথা কি আপনার মনে আছে? কালকে রাতের কথা মানে? কালকে রাতে কথা মানে আপনি আপনার জীবন কাহিনী আমাকে বলেছিলেন। মানে আমি কখন তোমাকে জীবনের কাহিনী বললাম? কেন মনে পড়ছে না? রাতে নিজের রুমে আমাকে এনে বিছানার উপর বসিয়ে তারপর তো সব গল্প বললেন। অবশ্য শুনেছিলাম মাতাল অবস্থায় কেউ কিছু বললে পরে সেটা মনে থাকে না। আজকে আপনাকে দেখে এইটা বিশ্বাস হলো। আচ্ছা আগে বলো তো, তোমার সাথে কোনো খারাপ আচরণ তো আমি করিনি? না, সেটা অবশ্য করেননি, শুধু নিজের লাইফের গল্পটাই বলেছেন। আচ্ছা, এই টিফিন বক্সটা ধরেন। মনে হচ্ছে আজকে রান্নাবান্না করেননি। আজকে কিন্তু আম্মু আপনার জন্য পাঠায়নি, আমি নিজে নিয়ে এসেছি। ধন্যবাদ সত্যটা বলার জন্য। অবশ্য অনেক ক্ষুধা লেগেছে, এজন্য আজকেরটা নিয়েছি। পরবর্তী সময় এসব আর আনবে না, তোমার বাবা মা খারাপ চোখে দেখবে। সেটা পরেই দেখা যাবে। মানে? কিছু না, আমি এখন চলি। নেহা চলে গেল, আর আমি ওর টিফিন বক্সটা হাতে নিয়ে রান্না করে গেলাম। তারপর খাবার টেস্ট করলাম। বাহ,
ভালোই টেস্ট। গতকাল রাতে কার অ্যাক্সিডেন্টে কমিশনার মাহবুব সাহেবের মৃত্যু ঘটে, পুলিশ সেটা নিশ্চিত করেছে। কমিশনারের মৃত্যুর শোকে তার পরিবার কান্নায় ভেঙে পড়েছে। টিভিটা অন করে নিউজ চ্যানেলে নিউজ দেখছিলাম। নিউজ চ্যানেলে যেই মেয়েটা কথা বলছে তাকে আমি খুব ভালো করে চিনি। ওর নাম হচ্ছে জেনি। কলেজ লাইফেও একসাথেই পড়াশোনা করেছি। অনেকদিন পর তার চেহারা দেখলাম। হয়তো সে আমায় ভুলে গিয়েছে, অন্য কাউকে বিয়েও করে নিয়েছে, বাচ্চাও থাকবে নিশ্চয়ই। কতই না স্মৃতি পড়ে আছে ওর সাথে, সেগুলো কখনো ভোলার মতো নয়। মানুষ গিরগিটির মতো রং বদলাতে শুরু করেছে। গিরগিটি রং বদলায় বাঁচার জন্য, আর মানুষ রং বদলায় নিজের ভালো থাকার জন্য। কিছু মানুষ হয় ধূমকেতুর মতো, তারা জীবনে হঠাৎ করে এসে জীবন থেকে সব কিছু কেড়ে নিয়ে চলে যাবে। ওর কথা ভাবতেই কেন জানি খুব ভালো লাগে, কিন্তু ওর কথা ভাবলে যে আমি স্মৃতিকাতর হয়ে যাই। আমার চোখের কোণে জল গড়িয়ে পড়তে থাকে। সেটার পাত্তা আর দিলাম না, নিজের চোখের জলটা মুছে নিলাম। নিজের চোখটাও আমাকে ধোঁকা দেয়। ওর কথা ভাবলে নিজের অজান্তে চোখ থেকে জল পড়ে। অতপর টিভিটা অফ করে রুম থেকে বেরিয়ে পড়লাম। কমিশনার নাকি কাল কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। কথা শুনলেই হাসি পাচ্ছে, কারণ অ্যাক্সিডেন্টটা তো আমি নিজেই ঘটাইছি। আর পুলিশেরা বুঝতেই পারল না যে কমিশনারকে খুন করা হয়েছে। কমিশনারের কথা ভাবতে গিয়ে লিফট রেখে সিঁড়ি দিয়েই হেঁটে নামছিলাম। যখন খেয়াল হলো দেখলাম আমি দোতলার ফ্লোরের সামনে। নিজের মনটাও বেইমানি শুরু করে দিয়েছে। অতঃপর গাড়ি ড্রাইভ করে কমিশনারের বাসার সামনে চলে এলাম। গাড়িটা পার্ক করে বাসার মধ্যে ঢুকে দেখতে পেলাম বাসার মধ্যে অনেক ভিড়। আর ভিড় হবেই বা না কেন, কারণ একজন কমিশনার মারা গিয়েছে, তাকে দেখতে তো লোক আসবেই। কমিশনারের লাশের পাশে তার বড় ভাই মন্ত্রী সাহেব দাঁড়িয়ে আছেন, পাশে হিরো আর মেয়র সাহেব। রকি অবশ্য নেহার সাথে দাঁড়িয়ে কথা বলছিল। নেহার মামা হন কমিশনার সাহেব, আর কমিশনারের ভাতিজা রকি। নেহা আর রকি কেন জানি আমার দিকে তাকিয়ে আছে। ওদের তাকিয়ে থাকাটা মোটেও সুবিধা লাগছে না, যেন মনে হচ্ছিল রকি আমাকে এখানেই মেরে ফেলবে। কিন্তু নেহা ওর হাত ধরে আছে। নেহা আর রকি আমার কাছে এগিয়ে আসলো। আপনি এখানে? শুনলাম কমিশনার সাহেব মারা গিয়েছেন, তাই দেখতে এলাম। তোমার তো মামা হন কমিশনার সাহেব, তাই না? কিন্তু আপনি কিভাবে জানেন? সেদিন বললে যে রকি তোমার কাজিন হয়, তাই ধারণা করলাম। ও ভালো। নেহা আর রকি চলে গেল। আমি মন্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালাম। মেয়র আর হিরো আমাকে দেখে অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছু নেই, আমি আবির, ফিরে এসেছি আবার। আর খেলাটা শেষ করতে হবে, যে খেলাটা শেষ না করেই চলে গিয়েছিলাম। মরার জন্য মনে হচ্ছে পাকনা গজিয়েছে। আগের বার হয়তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এবার সে ভুলটা করব না। শান্ত হন মিস্টার হিরো। যেই কাজটা পুলিশ হয়ে করতে পারেনি, ওই কাজ পুলিশ না হয়েই করে দেখাবো। কমিশনার তো গেল, এবার মেয়রের পালা, পারলে বাঁচিয়ে দেখাস। তার মানে তুই আমার ভাইকে খুন করেছিস? তোকে তো আমি এখানেই শেষ করে দেব। শান্ত হন মন্ত্রী সাহেব, এখানে অনেক মানুষ আছে। আমাকে কিছু করতে গেলে নিজেরই মান সম্মান সব চলে যাবে। তাছাড়া কমিশনারকে যে আমি মারলাম, কই, সে তো কার অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। পুলিশ তো এটাই বলেছে, তাই না? তোকে আমি পরে দেখে নিব, যেখানেই থাকিস না কেন তোকে আমি খুঁজে বের করে মারবো। আমার ভাইয়ের বদলা আমি নেবই। বাংলা সিনেমার ডায়লগ না মেরে ভাইয়ের মৃত্যুর শোক পালন করেন। এখন আপনার জন্য এটাই ভালো হবে। আর মেয়র সাহেব, আপনি সাবধানে গাড়ি চালাবেন, না হলে কমিশনারের মতো মরতে হবে আপনাকে। আজকের দিনটা একটু আনন্দ করে নিন, কারণ কালকের জন্য বেঁচে নাও থাকতে পারেন। কথাটা বলেই হাঁটা ধরলাম। মেয়রকে মারার জন্য প্ল্যান বানাতে হবে, তাই নিলয়কে কল করে ডেকে নিলাম। তাহলে এই কথা থাকলো, মেয়র সাহেবকে একটু ভিন্নভাবেই মারতে হবে। হ্যাঁ, কারণ তাকে সতর্ক করে দিয়ে এসেছি। তাছাড়া কমিশনারকে মারার পর মেয়র সাহেব এখন ভয় পেয়ে আছে। বাসার চারপাশে পুলিশ থাকবে তার গার্ডের জন্য। তুই জানলি কিভাবে গার্ড থাকবে? মেয়রের বাসায় যারা গার্ড হিসেবে থাকবে তাদের মধ্যে একজনের সাথে আমার পরিচয় আছে, সেই বলেছে আমাকে। ও, তাহলে এখন কিভাবে মারবি মেয়রকে? বাসায় তো গিয়ে আর মারা সম্ভব না। তাছাড়া সে যেখানেই যাবে পুলিশ সাথে থাকবে।
ওইটা রাতে দেখা যাবে। পুলিশ কেন, 1000টা সেনাবাহিনীর দল থাকলেও ওকে আজ আর কেউ বাঁচাতে পারবে না। তুই স্নাইপার নিয়ে আসিস রাতে, তাহলে আবার দেখা হচ্ছে। এখন চলি। কথাটা বলেই উঠে পড়লাম বাসার উদ্দেশ্যে, আর গাড়িটা ড্রাইভ করে বাসায় চলে এলাম। এদিকে রাত প্রায় 12টা বাজে। নিলয় আর আমি স্নাইপারের ব্যাগটা নিয়ে উঁচু একটা বিল্ডিংয়ের ছাদে বসে আছি। এখান থেকে মেয়রের বিল্ডিংটা ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। স্নাইপারটা প্রস্তুত করে নিলাম। এই বিল্ডিং থেকে কয়েকটা বিল্ডিং দূরে মেয়রের বাসা। স্নাইপার নিয়ে মেয়র যেই রুমে ঘুমায় সেই রুমের দিকেই দেখতে লাগলাম। যেটা ভেবেছিলাম সেটাই, মেয়র সাহেব এখনো ঘুমায়নি। আর কারই বা ঘুম আসে মৃত্যুর কথা শুনলে? মেয়র নিজের রুমে হাঁটাহাঁটি করছিল। জানালা দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল, যদিও কাচের জানালার ওপর সাদা পর্দা লাগানো, তবুও মেয়রকে লক্ষ্য করা যাচ্ছিল, কারণ তার রুমের লাইট বেশ আলো ছড়াচ্ছিল। মেয়র নিজের ফোনটা কানে উঠিয়ে নিলেন। আমি নিশ্চিত ফোনটা হিরো অথবা মন্ত্রী করেছে। হয়তো মেয়র মরে গেছে কিনা সেটার খবর নেবার জন্যই কল করেছে। মেয়র জানালার পাশে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। এটাই সময় মেয়রকে গুলি করার জন্য। স্নাইপার নিশানা মেয়রের মাথায় ঠেকালাম, কিন্তু মেয়র সাহেব একটু সরে গেলেন জানালার পাশ থেকে। অন্য পাশে ঘুরে রুমের মাঝামাঝি দাঁড়িয়ে কথা বলছেন। নিশানাটা আমি তার মাথার পেছনে ঠেকালাম। অতঃপর 3, 2 শুট। গুলিটা তীব্র গতিতে তার জানালার কাচ ভেদ করে মাথার পিছন দিয়ে ঢুকে পড়ল। জানালার কাচ ভাঙানোর শব্দ শুনে গার্ডে থাকা পুলিশগুলো মেয়রের জানালার দিকে তাকাতে লাগলো। তারপর কিছু পুলিশ বাসার এদিক সেদিক দেখতে লাগলো, আর কিছু পুলিশ মেয়রের বাসার মধ্যে ঢুকে পড়ল। অতঃপর এইদিকে আমরা স্নাইপারটা ব্যাগের মধ্যে আবার রেখে দিলাম। তারপর নিলয় আর আমি বিল্ডিংয়ের ছাদ থেকে নেমে পড়লাম। অতঃপর গাড়িতে উঠে গাড়ি ড্রাইভ করতে লাগলাম। ভালো স্নাইপিং শিখে গেছিস দেখছি। তবে তোর থেকে অতটাও না। আমি তো মাত্র স্নাইপিং শুরু করেছি, আর তুই তো সেই কয়েক বছর আগে থেকেই। যাই বলিস না কেন, আজকের শ্যুটটা হ্যাপি ছিল। পুলিশ আর মেয়রকে বোকা বানিয়ে মেয়রকে মেরে অনেক মজা পাওয়া গেল। পরবর্তী টার্গেট থাকবে মন্ত্রী, আর শেষে হিরো। মন্ত্রীর কাহিনীটা কবে শুরু হবে? তুই চাইলে কালকেই শুরু করতে পারি। ওকে মারার প্ল্যান আমি করে রেখেছি। কি প্ল্যানিং করছিস? উত্তেজিত হয়ে বলল নিলয়। এখন মন্ত্রী আর হিরো দুজনই খুব আতঙ্কে আছে। আমাকে মারার চেষ্টা করবে, তার আগেই মন্ত্রীকে শেষ করতে হবে। ভাবতেছি স্নাইপার দিয়েই মন্ত্রীর গল্পটা ইতি টানবো। ওকে, তাহলে কালকে রাতে আবার দেখা হবে। রাতে নয়, দিনে। মন্ত্রীকে মারবো দিনে। কালকে ওর একটা জরুরি সভা আছে। আচ্ছা ঠিক আছে। নিলয়কে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে গাড়ি ড্রাইভ করে আমিও বাসায় চলে আসলাম। লিফট আজকেও বন্ধ। আজকেও আমার হেঁটে উপরে উঠতে হবে। আর গতকালকের মতো আজকে অবশ্য নেশা করে আসেনি। অতঃপর কালকের মতো আজকে আর গান না গেয়ে ভালো ছেলের মতো উপরে উঠতে লাগলাম। 11 তলায় ফ্ল্যাটের কাছাকাছি চলে এসেছি। তখনই দেখতে পেলাম নেহা দাঁড়িয়ে আছে। তখন একটু মাতাল হওয়ার ভান করে উপরে উঠতে উঠতে, আমার সামনে ভান করতে হবে না। নেশা না করে নেশাখোরদের মতো কখনো হওয়া সম্ভব না, বুঝলেন? কিন্তু তুমি এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছো? ঘুমাতে যাও। ঘুম চোখে না আসলে কি করব? আর ঘুমালে একজন স্বপ্নের মধ্যে এসে ঘুম নষ্ট করে দেয়। সারাক্ষণ শুধু তার কথাই মাথাতে ঘুরপাক খায়। বলতে গেলে আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি। ওই এক মিনিট। আমার সাথে সব ভালোবাসাবাসি একদমই চলবে না। আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি একমাত্র টাকাকেই ভালোবাসি। সরে দাঁড়াও, আমাকে রুমে যেতে দাও। আমি আবার কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? তাছাড়া আমি আপনাকে আটকেও রাখিনি, আপনি চলে যেতে পারেন। সত্যিই তো, নেহা কখন বলল যে সে আমায় ভালোবাসে? আমি একটু বেশি ভেবে ফেললাম নাকি? কিন্তু ও যেভাবে কথা বলছিল মনে হলো ও আমাকে ভালোবাসার কথা বলছে। তাছাড়া আমাকে যদি ভালোই না বাসে তাহলে সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরঘুর কেন করে? আর এত রাতে এইখানেই বা দাঁড়িয়ে থাকবে কেন? কি হলো, যাচ্ছে না যে? ভূতে দোলো নাকি আবার? না, ভূত তো ছেলে হয়ে যায়। আপনি তাহলে ভূত, আর আপনাকে নিশ্চয়ই পেতনি ধরেছে। হ্যাঁ, পেতনিতেই ধরেছে।
তো মিস পেতনি, আপনি এখানে থাকেন, আমি আমার রুমে যাই। কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আমি আপনাকে কখন ধরলাম? আর আমি মোটো পেতনি নই, আমি যথেষ্ট সুন্দরী। প্রত্যেক দিন পার্লারে গিয়ে রূপচর্চা করছি। পেতনি না হলে নিশ্চয়ই পার্লারে যেতে না। আমাকে দেখেছো কখনো পার্লারে যেতে? কারণ আমি ভূত নই যে আমার রূপচর্চা করতে হবে। আমি এমনিতেই অনেক সুন্দর। পার্লারে গেলে কেউ পেতনি হয়ে যায় না। পার্লারে গেলে যদি কোনো মেয়ে পেতনি হয়ে যায়, তাহলে ছেলেরা সেলুনে যাওয়ার জন্য ভূত নিশ্চয়ই হবে। সো আপনি একটা ভূত, আর আপনার বিয়ে কোনো পেতনির সাথেই হবে। কথাটা মনে রাখবেন। কথাগুলো বলেই মিস পেতনি মানে নেহা রাগ দেখিয়ে নিজের ফ্ল্যাটে ঢুকে পড়ল। মেয়েদের মন বুঝে ওঠা খুব কষ্টকর বিষয়। এই ধরুন, এদের কান্না করতেও সময় লাগে না, আবার হাসতেও তেমন সময় লাগবে না। মেয়ে মানুষ বড়ই অদ্ভুত, তবে পুরুষ মানুষ তার থেকেও অদ্ভুত। নেহার কথা বলা যাক। আমার প্রতি কেয়ার, ওর চলাফেরা বলে দিচ্ছে ও আমাকে ভালোবাসে। ভালোবাসে বললে ভুল হবে, প্রায় অনেকটাই আমাকে ভালোবাসে, কিন্তু সেটা ও স্বীকার করতে চাইছে না। আর করবি বা কী করে? একটু আগে যে কথাটা ওকে বলেছি, এরপরও কেউ কি আমাকে ভালোবাসতে চাইবে? নিশ্চয়ই না। এমনটা একটা মানুষ পেয়েও যদি আপনি তাকে ভালো না বাসেন, তাহলে আপনার থেকে বোকা এবং পাগল আর কেউ হবে না। কারণ ও আমার কাজ আর অতীত জানে। এতটা খারাপ মানুষকে ও ভালোবাসতেও তার সমস্যা হচ্ছে না। আমার প্রতি ওর কেয়ার, ওগুলো ধীরে ধীরে আমাকে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছে। কেন জানি মনে হচ্ছে নেহাই আমার বাকি জীবনে চলার পথের সঙ্গী। আর এসব না ভেবে নিজের রুমে চলে গেলাম ঘুমানোর জন্য। পরের দিন সকাল 10টার পর রুম থেকে বের হচ্ছিলাম, তখন নেহার সাথে সামনাসামনি দেখা হয়ে যায়। কই যাচ্ছেন এত সকাল সকাল? একটা জরুরি কাজ আছে, তাই একটু বের হচ্ছি। আপনার আর কি কাজ? টাকা নিয়ে মানুষের প্রাণটা নিতে পারেন, শুধু একবারও তাদের কষ্টটা বুঝতে চেষ্টা করেছেন? করেননি। তাদের পরিবার হয়তো বাচ্চা কাচ্চা আছে একটা সুন্দরী বউ এবং বাবা মা। একবারও ভেবে দেখেছেন তাদের মৃত্যু হলে একটা পরিবার কতটা কষ্টে ডুবে যায়? বেঁচে থাকার ইচ্ছেটাই তখন মরে যায়। তবে কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকে শুধু প্রতিশোধের আশায়। আপনার কাছে তাদের ইমোশনাল আবেগ, ভালোবাসা এবং মন বোঝার ক্ষমতা নিশ্চয়ই নেই। শুধু আছে টাকার গন্ধ নেওয়ার জন্য একটা নাক। কখনো কাউকে বোঝার চেষ্টাটুকু করেন না। মানুষের ভিতরে নাকি একটা মন থাকে, আর সেই মনটায় সবাই নাকি কিঞ্চিত পরিমাণ হলো ভালোবাসা জমা থাকে। তবে আপনার মধ্যে সেটা এখনো বিদ্যমান দেখলাম না। নেহার বলা কথাটায় কেন জানি মনে হচ্ছে অনেকটা কষ্ট লুকিয়ে আছে। তবে কিসের কষ্ট সেটা আমি বুঝতে পারলাম না। তোমার কি হয়েছে সেটা আমি জানি না, তবে আমার সম্পর্কে তোমার আরও কিছু ধারণা লাগবে। আমাকে এখন যেতে হবে। তো যান না। আপনাকে আটকে রেখেছে কে? আপনাকে আটকে রাখতে পারলে সেটা অনেক আগেই চেষ্টা করতাম, কিন্তু আপনি আপনার নিয়মে চলেন। আপনাকে আটকানোর শক্তি একমাত্র ওই উপরওয়ালার কাছেই আছে। হ্যাঁ, আমি আমার নিয়মে চলি, কারণ আমি আমার নিয়মে চলতে ভালোবাসি। অন্যের নিয়মে চলে অনেক কিছু হারিয়েছি। আমি চাই না অন্যের নিয়মে চলে আবার কিছু হারাতে। তোমাকে এসব বলে লাভ নাই, আমার সময় নেই, আমি চলি। কথাগুলো বলেই হাঁটা ধরলাম। নেহার কথাগুলো সত্যি খুব অদ্ভুত লাগলো আজ। হয়তো আমাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। কালকে রাতে হয়তো আমার কথায় অনেক কষ্ট পেয়েছে। আমি কাউকে ভালোবাসতে পারবো না, আমি শুধু টাকাকেই ভালোবাসি, হয়তো এই কথাটাতেই। তারপরও আমি এদিকে গাড়ি ড্রাইভ করে নিলয়কে পিক করে নিয়ে জায়গা মতো পৌঁছে গেলাম। তারপর দুজনে একটা বড় বিল্ডিংয়ের ছাদে উঠে পড়লাম। স্নাইপারটা ব্যাগ থেকে বের করে ঠিক করতে লাগলাম। তারপর দেখতে লাগলাম মন্ত্রী সাহেবকে। মাত্রই সে গাড়ি থেকে নেমে স্টেজে উঠেছে। স্টেজটা একটা কলেজের মাঠে করা হয়েছে, যেন অনেক মানুষ সেখানে উপস্থিত হতে পারে। তারপর শত শত মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে লাগলো। হয়তো তার জানা নেই এটাই তার শেষ বক্তব্য। এরপরে তিনি আর কোনো দিন বক্তব্য দিতে পারবে না। তার পাপের শাস্তি হিসেবে আমি আজ নিজে তাকে শাস্তি দেব। এরপরে তিনি আর কোনো দিন পাপ করতে পারবে না। শুটটা আমি করি দে। ওহো, তোকে করতে হবে না। আমার প্রতিশোধ
আমিই নেব। আচ্ছা ঠিক আছে। হুম। আচ্ছা আবির, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই তাহলে তোর কেমন লাগবে? আমরা আলাদা কখনো হতে যাব কেন? ধর কখনো হয়ে গেলাম, তখন কি করবি? আমি জানি আমরা কখনো আলাদা হবই না। তোর ফালতু কথা রাখ আর আমার কাজটা করতে দে। কলেজের মাঠ থেকে আমরা অনেকটা দূরে অবস্থান করেছি, যেন কেউ আমাদের লক্ষ্য করতে না পারে। স্নাইপারটা কলেজের মাঠের দিকে ঘোরালাম, তারপর সেটার নিশানা মন্ত্রীর কপাল বরাবর ঠেকালাম। কয়েক সেকেন্ড পর দ্রুত গতিতে একটা বুলেট গিয়ে মন্ত্রীর কপালে ঢুকে গেল। মুহূর্তের মধ্যেই মন্ত্রী সাহেব স্টেজের উপরে শুয়ে পড়ল। এদিকে চারদিকে হইচই পড়ে গেল, মানুষজন এদিক ওদিক ছুটতে লাগলো। কিছু পুলিশ মন্ত্রী সাহেবের কাছে এগিয়ে গেল, আর কিছু পুলিশ চারদিকে ছড়িয়ে পড়ল যেন খুনিকে ধরতে পারে। কিন্তু তারা কখনোই খুনিকে ধরতে পারবে না, কারণ অনেক দূর থেকে গুলি চালিয়েছে। পুলিশের চোখ এত দূর আসবে না, আর একজনকে খুন করতে পারলেই আমার প্রতিশোধ শেষ হবে। হিরোকে খুন করার পর নিশ্চিন্তে একটা শান্তিতে ঘুম দিতে পারবো। প্রতিশোধের আগুন মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না, সারাক্ষণ শুধু প্রতিশোধের কথা মাথায় ঘুরতে থাকে। তখনই হঠাৎ পিছন থেকে একটা বুলেট ছুটে এসে আমার পিঠ থেকে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেল। পিছনে ঘুরে দেখার সুযোগটাও পেলাম না বুলেটটা কে ছেড়েছে। তার আগেই ছাদ থেকে পড়ে গেলাম। আমার শরীরটা বাতাসে ভাসতে লাগলো, মাথায় শুধু ঘুরতে লাগলো কে বুলেটটা ছেড়েছে। ছাদে তো শুধু নিলয় আর আমিই ছিলাম, অন্য কেউ তো সেখানে ছিল না। কিন্তু নিলয় আমাকে কেন মারবে? ওর সাথে আমার কোনো শত্রুতা তো ছিল না। নিলয় আর আমি দুজনেই খুব ভালো বন্ধু, একে অন্যের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারি। ছাদে তো আর কেউ ছিল না, তাহলে কি নিলয় আমাকে মারার জন্য বুলেট ছুঁড়েছে? কিন্তু এটা করে ওর লাভটা কি হবে? তাহলে কি আমার সব টাকা পয়সা ও হাতিয়ে নেওয়ার জন্য এটা করেছে? হঠাৎ ও আলাদা হওয়ার কথাটা কেন বলল? তাহলে কি নিলয় আমাকে বুলেট ছুঁড়েছে? আর ভাবতে পারছি না নিলয়কে নিয়ে। আমার প্রতিশোধ নেওয়ার কথা মনে পড়ে গেল। আমি আমার প্রতিশোধ নিতে পারলাম না, তার আগেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। মুহূর্তেই আবার নেহার কথা মনে পড়ে গেল। মেয়েটা আমাকে খুব ভালোবাসে। যখন শুনবে আমি আর বেঁচে নেই, তখন সে কি করবে? আমি ভেবেছিলাম ওর সাথে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু সেটা আর হলো না। প্রথমে জেনি আমাকে ছেড়ে চলে গেল, আর এখন আমি নেহাকে ছেড়ে চলে যাচ্ছি। ভালোবাসা হয়তো এমনই হয়, কাউকে ইচ্ছা করলেই সহজে পাওয়া যায় না। হয়তো ভালোবাসার মধ্যেই প্রকৃতি বাধা হয়ে দাঁড়াবে, আর নয়তো পরিবার। তখনই ধপাস করে একটা গাড়ির উপর আমি পড়ে গেলাম। মুহূর্তের মধ্যে দু চোখ বন্ধ হয়ে গেল, সাথে সাথে শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে গেল। হয়তো চলে যাচ্ছি চিরচেনা পৃথিবী থেকে। Marked a location.
Marked a location. Marked a location. Half of the match is over.